সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1095তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে মোহাম্মদ সোহেলের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক তাজ্জব বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল শ্বশুরকে বিয়ে করার জন্য 7 বছরের বাচ্চাকে বোবা বানিয়ে দেয় মা। শ্বশুরকে বিয়ে করতে হলে কেন বাচ্চাকে বোবা বানাতে হবে? গল্প শোনার পরে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। মা নামের এক কালসাপের ভয়ানক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আমাদের এই সমাজে একটা জিনিস আমরা খুব স্পষ্ট দেখতে পাই। ছেলে যখন বিদেশ থাকে, অনেক সময় শ্বশুরের সাথে ছেলের বউর খুব মধুর একটা সম্পর্ক হয়ে যায়, এবং এই সম্পর্কটাকে আমরা দূর থেকে দেখে অনেকেই বলি যেন বাপ মেয়ের মতো সম্পর্ক। বউ যদিও শ্বশুরকে বাবা বলে ডেকে থাকে, তবে ওই বউয়ের সাথে শ্বশুরের কোনোভাবেই বাপ মেয়ের কোনো সম্পর্ক নয়। ওই বউয়ের শরীরে রক্ত আর বাপের রক্ত এক নয়। এক রক্ত হওয়ার পরেও যুবতী মেয়ের ঘরে বাবা ঢুকতে হলে মেয়ের অনুমতি নিয়ে ঢুকতে হয়, অথবা যুবতী মেয়ে যদি একা ঘরে থাকে তো বাবা সেই ঘরে ঢোকা ঠিক নয়। তাহলে চিন্তা করেন, বউ শ্বশুরের সম্পর্ক দেখে আমরা গর্ববোধ করি, আমরা আনন্দিত হই, আমরা খুশি হই যে বাহ, তাদের সংসারে বউ এবং শ্বশুরের কত মধুর সম্পর্ক। এই মধুর সম্পর্কের মাঝে মূলত কি লুকিয়ে থাকে আজকের জীবনের গল্পটা শুনে আপনারা তাই স্পষ্ট বুঝতে পারবেন। তাই সবাইকে অনুরোধ করবো, শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই সোহেলের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন, এবং গল্প শেষে সোহেলকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা কমেন্ট করবেন, কারণ সোহেল ভাই ঠিক এই মুহূর্তে একটা বিপদে আছে। আপনাদের কমেন্টের মাধ্যমে হয়তো সে তার জীবনের একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সোহেল হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, রয়েছে আমার নানা নানি সহ আমার একজন মামা। রংপুর শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা ছিল এক নিম্নবিত্ত পরিবার। আমি যখন থেকে বুঝতে শিখি ঠিক তখন থেকে আমাদের পরিবারে একটা মহা ঝামেলা দেখতে পাই। আমার জন্মের পর থেকেই আমি শুনেছিলাম আমি নাকি আমার নানু বাড়িতেই থাকি, এবং নানু বাড়িতে থাকার পরে বেশিরভাগ সময় দেখা যায় আমার মামার সাথে আমার মায়ের প্রচণ্ড রকম ঝগড়া হতে থাকে। যদিও আমার একটাই মামা এবং আমার কোনো খালামণি নেই, তারপরও আমার মামা প্রতিটা মুহূর্তে আমার মায়ের সাথে ঝগড়া করে। কোনোভাবেই আমার মামা আমার মাকে মেনে নিতে পারে না। কেন জানি এই দুই ভাই বোনের মাঝে প্রচণ্ড রকমের ঝগড়া হতে থাকে। এরকম ঝগড়া জাটিগুলো দেখে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি ছোটোবেলায় পড়াশোনা করার তেমন কোনো সুযোগ পাইনি। আমি কোথাও পড়াশোনা করিনি। যতটুকু নিজের নাম লেখা বা যতটুকু আমি শিখেছি ঠিক ততটুকুই আমার মায়ের কাছে। একটু একটু করে যখন বড় হওয়ার পরে আমি দেখতে পাই একটা পর্যায়ে আমাদের পরিবারে এরকম একটা ঘটনা ঘটে যা আমার মামা আমার মাকে বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেয়। ঝগড়ার সময় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেয়। আমার বয়স তখন প্রায় 5 থেকে 6 বছরের কাছাকাছি। ওই বয়সে আমার মায়ের মাথা ফাটিয়ে দেওয়ার পরে ওই মুহূর্তে আমার নানা তখন সরকারি খাস জায়গার মধ্যে, মানে আমাদের এলাকাতে একটা সরকারি জায়গা আছে, ওইখানে আগে পাহাড় ছিল, তারপর আর্মিরা এসে ওই পাহাড় কেটে ফেলে, ওখানে তারা তারপর আর্মি ক্যাম্প তৈরি করে। তো একটা পর্যায়ে ওই আর্মি ক্যাম্প ভেঙে ফেলার পরে সেখানে আমার নানা তখন আমার মায়ের জন্য একটা ঘর বানিয়ে দেয়। আমার নানাও ভীষণ হতদরিদ্র একজন গরিব মানুষ ছিল, তারও ভিটা মাটি অত বেশি ছিল না, তার মানে ফসলি কোনো জমি ছিল না, শুধুমাত্র বাড়ির একটুখানি ভিটা ছিল। ওই ভিটার ভিতরে 2টা ঘর উঠানো খুব কঠিন, একটা ঘরই খুব ছোট হয়। এই জন্য আমার নানা তখন সর্বোপরি বাধ্য হয়ে সরকারি ওই খাস জায়গার মধ্যে আমার মায়ের জন্য একটা ঘর তুলে দেয়। সেই ঘরের মধ্যে আমি তখন থাকতে শুরু করি। আমার মা তখন তেমন কোনো কাজকাম করতো না, আমার নানাই যে পরিমাণের কাজকাম করতো, এবং সেখান থেকে আমার নানা কিছু পরিমাণে টাকা পয়সা এনে আমার মায়ের হাতে দিত। এরকম করতে করতে আমি মাকে প্রায় সময় জিজ্ঞেস করতাম যে মা, আমার বাবা কোথায়, আমার দাদা কোথায়, দাদি কোথায়, আমার বাবা কি আসে না? এরকম করতে করতে আমি অনেক সময় মাকে অনেক কিছু জিজ্ঞেস করতাম, কিন্তু আমার মা কোনো সময় আমার বাবার বিষয়ে আমাকে কিছুই বলতো না। এবং বাবার বিষয়ে যদি বেশি কথা বলতে যেতাম তাহলে আমার মা খুব রেগে যেত, এবং একটা পর্যায়ে আমাকে ধমক দিয়ে বলতো আমাকে এসব কথা জিজ্ঞেস করবে না। কেন আমার মা এরকম করতো
আমি ঠিক বুঝতাম না। এমন করেই একটা পর্যায়ে আমি অনেকটাই বড় হই এবং ওই মুহূর্তে আমি তখন মাঝে, মাঝে নানার সাথে কাজে যেতাম। আমার নানা মানুষের মাঠে ঘাটে কাজ করতো। ওই মুহূর্তটাতে আসলে ওভাবে কাজ করলে টাকা দেওয়া হতো না। ৳৫০, ৳১০০ হাজিরায় তখন আমাদের রংপুরের কৃষকরা কাজ করতো। দেখা যায় এরপরেও ৩ বেলা খাবার দিত। ওই বিশেষ করে ৩ বেলা খাবারের জন্যে মানুষ হাড়ভাঙা পরিশ্রম করতো, রোদের মধ্যে পুড়ে মাঠে কাজ করতো। তো আমিও তখন নানার সাথে একটা সময় কাজে যেতে শুরু করি এবং কাজে যেতে, যেতে এক পর্যায়ে আমি এই ১ম আমার নানার মুখে আমার বাবার এক মর্মান্তিক গল্প শুনতে পাই। আমার মায়ের জীবনে ঘটে যাওয়া এক মারাত্মক ঘটনা। আমি জানতে পারি আমার নানার মুখে যে আমার মা নাকি রাজধানী ঢাকাতে আমাদের রংপুরেরই কোনো এক শিল্পপতির বাসায় কাজের উদ্দেশ্যে যায়। সেখানে কাজ করার জন্য যায় এবং কাজ করার জন্য গেলে পরে সেখানকার এক ড্রাইভারের সাথে, মানে ওই বাসার এক ড্রাইভারের সাথে আমার মায়ের এক সম্পর্ক হয়। প্রেমের সম্পর্কের সূত্র ধরে ওই ড্রাইভার তখন আমার আম্মাকে কলমা পড়ে কাবিনবিহীন বিয়ে করে এবং ওই বিয়ে হওয়ার পরে আমার মায়ের গর্ভে তখন সন্তান আসে। আমি আমার মায়ের গর্ভে আসি এবং আমার মায়ের গর্ভে আমি আসার পরে একটা সময় আমার মা তখন ওই ড্রাইভারকে নিয়ে রংপুরে আসে এবং রংপুরে আসলে পরে আমার নানা তখন ড্রাইভারকে দেখে খুব খুশি হয়। ড্রাইভারও দেখতে শুনতে অনেকটা ভালো ছিল। ওই ড্রাইভারের বাড়ি ছিল বরিশালে, কিন্তু তিনি থাকতো ঢাকাতে। ওই ঢাকাতে ড্রাইভিং চাকরি করতো এবং এই সময় দেখা গেল আমি হই এবং আমি হওয়া পর্যন্ত ওই ড্রাইভার, মানে আমার বাবা আমার আম্মার সাথেই থাকতো এবং আমার নানা নানির সাথে থাকতো, আমার মামাদের সাথে থাকতো। তিনিও মোটামুটি কিছু টাকা পয়সা নিয়ে আসছে। এরপরেও নানু বাড়িতে মোটামুটি অনেক ধরনের টুকিটাকি কাজ টাজ করতো এবং একটা কোম্পানির নাকি গাড়িও চালাতো, এরকমও শুনেছিলাম। এমন করে আমি হবার কিছুদিন পরে আমার বাবা তখন হঠাৎ করে আমার মাকে রেখে চলে যায়। আমার বাবা বলে তিনি কাজের উদ্দেশ্যে যাবে, ঢাকাতে কাজের উদ্দেশ্যে যাবে, রংপুরে সে থাকবে না এবং ঢাকাতে একটা ভালো কাজ দেখে আমার মাকে আর আমাকে সাথে করে ঢাকায় নিয়ে যাবে। এই কথা বলে আমার বাবা নাকি আমি খুব ছোট বয়সে আমাকে ছেড়ে ঢাকায় চলে যায় এবং ঢাকা চলে যাওয়ার পরে আমার বাবা কোনোভাবে আমার মায়ের সাথে আর কোনো যোগাযোগ রাখেনি। একবার যে আমার মা ঢাকাতে আসে আমার বাবাকে খোঁজার জন্য, কিন্তু বাবার তেমন কোনো স্থায়ী ঠিকানা আমার মা খুঁজে পায়নি, কারণ আমার বাবার সাথে কোনো কাবিন হয়নি। আর কাবিন না হওয়ার কারণে আমার বাবার গ্রামের বাড়ির কোনো ঠিকানা আমার মা জানতো না এবং দীর্ঘদিন আমার মা শহরে ঘোরাফেরা করে কিন্তু কোথাও আমার বাবাকে খুঁজে পায় না এবং বাবাকে খুঁজে না পেয়ে মা তখন পুনরায় আবারও গ্রামে ফিরে আসে এবং গ্রামে ফিরে আসার পরে আমার মামা সহ আমার নানা আমার মাকে বলে বিয়ে বসার জন্য। আমার মা কিন্তু দেখতে শুনতে মোটামুটি অনেকটাই ভালো ছিল এবং সে সময় যদি আমার মা চাইতো তাহলে খুব ভালো ঘরে আমার মাকে বিয়ে দেওয়া যেত। আমার মামা এই নিয়ে আমার মায়ের উপরে রাগ। কেন আমার মামা আমার মায়ের উপরে রাগ, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। যতভাবে আমার মাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আমার মা বরাবরের মতো আমার বাবার জন্য অপেক্ষা করে গেছে। অনেকভাবে চেষ্টা করেছে আমার মাকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার মা দিন শেষে একটা কথাই বলতো, কোনো একদিন হয়তো সৌরভের বাবা ফিরে আসবে, মানে এরকম করে আমার মা কথা বলতো। সোহেলের বাবা ফিরে আসবে, এরকম করে মা সবসময় এই ধরনের কথাবার্তাগুলো বলতো। তো সবাই মাকে বলতো যে ও কখনোই ফিরবে না, ও কখনোই আসবে না, তুমি শুধু শুধু ওর জন্য অপেক্ষা করতেছো, ওর জন্য তুমি দুঃখ করতেছো, ও কখনোই আসবে না। কিন্তু মা সবার এগেনস্টে গিয়ে আমার বাবার জন্য অপেক্ষা করে যেত। আমার এমনও মনে আছে, আমি দেখতাম যে ছোটোবেলা আমার মা আমাকে কোলে নিয়ে বাস স্টেশনে বসে থাকতো। এখন তো ধরেন রংপুর টু ঢাকা অ্যাভেলেবেল বাস যাচ্ছে, ঘন্টায় ঘন্টায় বাস যেত, বাট ওই সময় দেখা যায় যে দিনের বেলা একটা বাস ছেড়ে যেত এবং রাতের বেলা একটা বাস ছেড়ে আসতো। ঠিক এরকমভাবে রংপুর টু ঢাকা যাতায়াত ছিল। তো রাতের বাসটা যখন আসতো আমার মা তখন কান পেতে থাকতো যে এই বাসে বুঝে বাবা আসলো। এমনও হতো যে মা সকালবেলা পর্যন্ত ঘরের দরজা খুলে বারান্দায় বসে থাকতো। এরকম করে বছরের পর বছর কাটতো। আর মায়ের আমার বাবার প্রতি এরকম ভালোবাসা দেখে আমার মামা আমার মায়ের উপরে অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায়। ঠিক মূলত এই কারণেই আমার মায়ের সাথে আমার মামার সম্পর্কটা খুব বেশি একটা ভালো না। এমন করে সময়গুলো কাটে এবং নানা আমাকে এই কথাগুলো বলার পরে আমি বলি যে মাকে কেন তোমরা বুঝাতে পারলা না এবং মা কেন এখন পর্যন্ত আমার সেই বাবার অপেক্ষায় বসে আছে। আমার নানা বলে, আমরা তো আর কম বুঝাইলাম না, এবার দেখ তুই বুঝিয়ে শুনিয়ে তোর মাকে সে অপেক্ষার প্রহর থেকে ফিরে আনতে পারিস কিনা, এবং তোর মা যদি চায় এখনও তাকে ভালো বিয়ে দেওয়া যাবে। আমার নানার এই কথাগুলো শোনার পরে আমিও মায়ের উপরে খুব রেগে যাই যে কেন মা আমার ওই লম্পট বাবার জন্য অপেক্ষা করে যাচ্ছে। তিনি যদি আমাদেরকে ভালোই বাসতো, তিনি যদি আমার মাকে ভালোই বাসতো, তাহলে তো তিনি আর এভাবে দিনের পর দিন আমার মায়ের কাছ থেকে দূরে থাকতো না, আমাদেরকে এভাবে কষ্ট দিত না, আমরা এতটা কষ্ট পাইতাম না। কিন্তু দেখা গেল কোনোভাবেই আমার বাবা আমাদের কোনো খোঁজখবর নিতেও না, আসতো না, আর আমার মা বেহায়ার মতো কাকতারুয়ার মতো রাস্তার পানে তাকিয়ে থাকতো। এই বুঝি
আমার বাবা এলো বলে। এমন করতে আমার শৈশবের দিনগুলোকে একটা সময় আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। এই বড় যে হচ্ছি তখনও কিন্তু মায়ের সাথে খুব ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে যে, "কেন মা তুমি আমার নানার কথা শোনো না, আমার মামার কথা শোনো না?" খুব ঝগড়া করতাম আমি নিজেও আমার মায়ের সাথে। কিন্তু আমার মাকে কোনোভাবে বুঝিয়ে শুনিয়ে লাইনে আনা গেল না। এমন করতে, করতে একটা পর্যায়ে আমার বয়স তখন প্রায় ১০ থেকে ১১ বৎসরের কাছাকাছি। ওই মুহূর্তে আমার নানা ভাই মারা যায় এবং আমার নানা মারা যাওয়ার পরে আমার মায়ের অবস্থা তখন আরও বেশি খারাপ হয়ে পড়ে। আমরা যেই ঘরটাতে থাকতাম ওই ঘরটা হচ্ছে সরকারি একটা খাস জায়গা এবং এর পাশেই হচ্ছে মেইন রোড। তো দেখা যায় আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে লোকজন যাতায়াত করতো এবং একটা ঘটনা আমি শুধু বাস্তবতার খাতিরে বলতেছি, এটা আমার জীবনে খুব স্মরণীয় একটা ঘটনা। আমি এটা মৃত্যু পর্যন্ত ভুলতে পারবো না। আমাদের বাড়ির পাশেই হচ্ছে তখন ডাকাতি হচ্ছিল। বিভিন্ন ধরনের গাড়ি ডাকাতি করতেছিল ডাকাতেরা। তো এমন অবস্থার ভিতরে আমি তখন বললাম, "মা আমি প্রস্রাব করব।" তা আমার মা তখন জানালার ফাঁক দিয়ে রাস্তার মধ্যে ডাকাতি দেখতেছিল। তো পরে আমি যখন প্রস্রাবের জন্য কান্নাকাটি করতেছি, আমার মা তখন আমাকে প্রস্রাব করানোর জন্য আমাদের বাড়ির আঙিনায় গেল এবং বাড়ির আঙিনায় যাওয়ার পরে সেই মুহূর্তে মানে আপনার কিছু লোক যারা ডাকাতি করতো তারা হঠাৎ করে মাকে দেখে ফেলছে। কীভাবে জানি দেখছে বা তারা আন্দাজ করছে যে কোনো একটা মহিলা এখানে আছে এবং তারা ধারণা করছে যে ওই মহিলা সম্ভবত পুলিশকে খবর দিতে পারে, যেহেতু আমরা এখানে ডাকাতি করতেছি। তারা তখন ডাকাতি বাদ দিয়ে আমাদের বাড়ির মধ্যে ঢুকে গেল এবং বাড়ির মধ্যে ঢোকার পরে তারা আমাদের ঘরের দরজার মধ্যে লাথির পরে লাথি মারতেছিল। একটা সময় আমাদের ঘরের দরজা ভেঙে ফেলে এবং ঘরের দরজা ভেঙে তারা আমাদের ঘরের মধ্যে ঢুকে যায়। কয়েকজন লোক ঘরে ঢোকার পরে আমার মা আমাকে তখন ওই ঘরের ভিতর থেকে কয়েকজন জোর করে কোলে করে ঘরের বাইরে নিয়ে আসে এবং তারা তখন আমার আম্মার সাথে কী করে সেটা আল্লাহই ভালো জানে। প্রায় ২ থেকে ৩ ঘন্টার মতো তারা এরকম করে এবং একটা পর্যায়ে তারা তখন চলে যায়। আমার মা সেই রাতের অন্ধকারে আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, "সোহেল খবরদার বাবা, কারো কাছে তুই বলিস না যে ডাকাতরা আমাদের ঘরে আসছে, তারা আমাদের ঘরের দরজা ভেঙে ফেলছে, তারা আমাদের ঘরের দরজা ভেঙে আমাদের ঘরে ঢুকছে, এটা কিন্তু তুই কারো কাছে বলিস না।" এরপরে ভাই কী হতো জানেন? সন্ধ্যা হলে আমি আর মা আমাদের ঘরে ঘুমাইতাম না। আমরা ঘরে তখন তালা মেরে আমাদের ঘরের পিছনে আমরা তখন আরেকটা ছোট্ট ঘর বানাই। মানে ছোট্ট ঘর বানাই বলতে বাঁশ খড় দিয়ে খুব ছোট আকারের একটা ঘর তৈরি করি, ওই ঘরের মধ্যে আমরা থাকি। ঘর বলতে এটা জাস্ট ঘরের মতো করে তৈরি করা হয়, কিন্তু আসলে ওটা ঘর না। আপনি দেখবেন যে বাবুই পাখি যেরকম করে হচ্ছে বাসা তৈরি করে, সাপ থেকে তার বাচ্চাকে বাঁচানোর জন্য, ড্রিমকে বাঁচানোর জন্য একটা ফেক বাসা তৈরি, মানে একটা ফেক দরজা তৈরি করে। মূল গেট দিয়ে তারা ঢোকে না, ছোট করে আরেকটা দরজা তৈরি করে ওইটা দিয়ে ঘরে ঢোকে। ঠিক ওরকম করে আমার মা বাবুই পাখির মতো আরেকটা ছোট্ট বাসা তৈরি করে ওই ডাকাত দলের হাত থেকে বাঁচার জন্য। এবং এরপরে ওই ঘটনার পরে বেশিরভাগ রাতের বেলায় আমাদের বাড়িতে ডাকাত আসতো এবং এসে যখন দেখতো যে ঘরের দরজা তালা মেরা, মাঝে মাঝে তালা ভেঙেও ঘরের ভিতরে ঢুকতো। আমরা তখন হচ্ছে লুকিয়ে থাকতাম ওই ঝোপঝাড়ের মাঝে, আমাদেরকে পেতো না। এরকম করতে করতে অনেকগুলো বছর আমার মায়ের জীবন থেকে কেটে যায়। একটা পর্যায়ে আমি মোটামুটি অনেকটা বড় হই এবং বড় হওয়ার পরে ডাকাতের এই উপক্রম দেখে এক পর্যায়ে আমার মা তখন আমাদের এলাকাতে সুলতান বাড়ি বলে একটা বাড়ি আছে, ওই বাড়িতে আমার মা মাঝে মাঝে কাজে যাইতো। ওই বাড়িতে মা মাঝে মাঝে কাজ করতো। তো কাজ করার সুবাদে ওই সুলতান বাড়ির তারা বললো, "একটা কাজ করো, তাদের হচ্ছে অন্য বাড়ির মধ্যে একটা জায়গা আছে, মানে তারা জায়গা কিনে রাখছে বা তাদেরই জায়গা। তো আমার মাকে আর আমারে বললো, তুমি ওই বাড়িতে তোমাদেরকে আমি একটা ঘর উঠিয়ে দিব, তোমরা ওই বাড়িতে থাইকো।" এই কথা বলে সুলতান তখন আমাদেরকে অন্য একটা বাড়িতে একটা ঘর উঠিয়ে দেয় অন্য ফ্যামিলিগুলোর সাথে। তো আমরা তখন সেই বাড়িতে থাকতে শুরু করি এবং সুলতান সাহেব তখন আমাকে কাজে নিয়ে যায়। আমার মাকে বলে যে, "তোমার ছেলেকে আমার কাছে দিন চুক্তি কাজে দিয়ে যাও।" সুলতান সাহেবের কিন্তু আবার গরুর ফার্ম ছিল, আবার মুরগির ফার্ম ছিল। উনি মোটামুটি অনেক শৌখিন মানুষ। ঢাকাতে ওনার নিজস্ব বাড়ি গাড়ি আছে, ব্যবসা বাণিজ্য আছে। এবং আরেকটা কথা আমি এও শুনেছিলাম যে সুলতান সাহেবের কোন আত্মীয়র বাসায় নাকি আমার মা ঢাকায় কাজে যায় এবং সেখানে কাজে গিয়েই এই আমার বাবার সাথে পরিচয় হয়, ওই ড্রাইভারকে আমার আম্মা বিয়ে করে। সেটাও সুলতান সাহেবের কেমন এক আত্মীয় ছিল। এই সুবাদে আমার আম্মার সাথে সুলতান সাহেবের মোটামুটি ভালো একটা সম্পর্ক। এরপরে আমি সুলতান সাহেবের বাড়িতে ঢুকে গেলাম, মানে ওনার বাড়িতে আমি তখন দিন চুক্তি কাজ করতেছি। এরপরে আমাদের ওই ডাকাতের ভয় আর এরকম সমস্যাগুলো হয় না, কারণ আমরা তখন একটা বাড়ির মধ্যে থাকি, আশেপাশে প্রচুর মানুষ থাকে, কোনো ভয়ভীতির কোনো কারণ থাকে না। তখনকার সময়গুলো খুব ভালো কাটতেছিল, কোনো টেনশন নাই, কোনো ডিপ্রেশন নাই। আমি হচ্ছে সুলতান বাড়িতে যাচ্ছি, ওখানে কাজ করতেছি, ওনার গরুর ফার্ম আছে, মুরগির ফার্ম আছে। এমন করতে করতে আমি ওনার বাড়িতে প্রায় ৭ বৎসরের মতো আমি কাজ করি এবং ৭ বছর কাজ করার পরে তখন ওনাদের বাড়িতে একটা কাজের মেয়ে আনা হয়। মেয়েটার নাম হচ্ছে সানজিদা নামের একটা কাজের মেয়েকে তখন আনা হয়। ওই মেয়েটার বয়স তখন খুব বেশি একটা ছিল না, আমার থেকেও প্রায় ২ বছরের ছোট হবে।
এই সানজিদা কাজের মেয়েটাকে যখন সুলতান বাড়িতে আনা হয়, আমাকে তখন সুলতান পরিবারের লোকেরা বলল যে সোহেল, তুই তো আমাদের পরিবারে অনেক বছর ধরে আছিস, আমাদের পরিবারের সব কিছু তুই জানিস, কোথায় কি না কি, এবং বাইরের কাজগুলো সম্বন্ধে এই সানজিদাকে একটু দেখাই দিস। তুই যদি মাঝে মাঝে না আসিস তাহলে সানজিদা তোর কাজে সাহায্য করবে। তা আমি তখন সানজিদাকে দেখাই দিতাম যে দেখো, অনেক সময় দেখা যায় যে সকালবেলা মানে আমি ঘাস কেটে রাখতাম, আমি ওরা বলতাম যে যদি আমি কোনোদিন না আসি বা আমার কোনো অসুস্থ হয়ে যায়, কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তুমি এভাবে ওখান থেকে ঘাস এনে গরুকে দিবা এবং গরুর ঘর এভাবে পরিষ্কার করবা, গরু এভাবে দোহাবা, এবং অন্য অন্য যে কাজগুলো আমি করতাম ওই কাজগুলো আমি তখন সানজিদাকে দেখাই দিই। তো আমি তো সারাদিন কাজ করতাম, ধরেন দিনের আপনার 9টা বাজে বা 7টা বাজে যাইতাম, গিয়ে হচ্ছে আমি সারাদিন কাজ করতাম, আবার বিকেলবেলা চলে আসতাম, মানে সন্ধ্যার দিকে চলে আসতাম, এসে আমার আম্মার সাথে ঘুমাইতাম। তো এমন করতে করতে এই সানজিদা মেয়েটাকে আমি যখন কাজ দেখাই দিই, এই মেয়েটা ভাই এতটাই ভালো, আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, একটা পর্যায়ে দেখা গেল যে আমাকে আর ওই মানে আমি যাওয়ার পরে, আমি সকাল 7টা বাজে যাইতাম না, এবং সকাল 7টা বাজে গেলে পরে আমি দেখতাম যে আমার প্রায় অনেকগুলো কাজও করে ফেলতো, মানে আমার অনেকগুলো কাজ ও করে ফেলতো, যেমন গরুর ঘর পরিষ্কার করা, গরুকে খাবার দেওয়া, মুরগির ঘর পরিষ্কার করা, এরকম অনেকগুলো কাজ ও করে ফেলতো। আমি সকালবেলা গিয়ে দেখতাম যে আমার অনেকগুলো কাজ হয়ে গেছে, আমি তখন খুব খুশি হইতাম এবং ওরে জিজ্ঞেস করতাম যে সানজিদা এই কাজগুলো কে করছে, ও বলে এগুলো আমি করছি। তো আমার তখন খুব ভালো লাগে কাজ করতে শুরু করেছে, এই মেয়েটা এত ভালো। আসলে মূলত সুলতান সাহেব ওকে কোত্থেকে আনছে ওইটা আমি জানি না, মেয়ের বাড়ি কোথায়, গড় কোথায়, বা কোন জায়গা থেকে এই মেয়েকে আনা হয়েছে এর কোনো কিছু আমি জানতাম না। এমন করতে করতে দেখা গেল যে একটা সময় সানজিদা আমাকে এত বেশি সাহায্য সহযোগিতা করতো। সানজিদার ওই সাহায্য সহযোগিতার দিকে একটা পর্যায়ে সানজিদার প্রতি আমার একটা ইমোশন কাজ করতে শুরু করে, মানে মেয়েটাকে আমার ভালো লাগতে শুরু হয়, মানে ভালো লাগা বলতে ভালোবাসা, মানে ভালোবাসতে শুরু করি। ধরেন আমাকে এত পরিমাণে হেল্প করতো বলার মতো না। আমি যে মানুষটা ধরেন 8 ঘন্টা 9 ঘন্টা কাজ করার পরও আমার কাজ শেষ হতো না, আমি সেই মানুষটা 1 থেকে 2 ঘন্টাও আমার কাজ করা লাগে না, আমার প্রায় সমস্ত কাজগুলো ও করে দেয়। তো ওর জন্য আমার খুব কষ্ট লাগতো। আমি ওকে সবসময় বলতাম যে তুমি আমার এতগুলো কাজ কেন করে দাও, আমার গরু ঘর পরিষ্কার করা, আমার মুরগির ঘর পরিষ্কার করা থেকে শুরু করে আমার সমস্ত কাজগুলো তুমি কেন করো, তোমার তো নিজেরও অনেক কাজ থাকে, তা তুমি তোমার কাজও করো আবার আমার কাজও করো, তোমার বুঝি কষ্ট হয় না? ও আমাকে বলে জানেন আপনাকে দেখলে আমার মায়া লাগে। তো আমি জানি না যে আপনি অনেক কাজ করেন এবং আপনি এই বাড়িতে আসার পরে, আমি এই বাড়িতে আসার পরে আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, সব কিছু মিলে আপনাকে আমার ভালো লাগে, এই জন্য আমি আপনার সাথে থাকি। এইরকমভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা সময় তার সাথে ধরেন আমার খুব ক্লোজ সম্পর্ক হয়ে যায়। আমরা একসাথে নারিকেল গাছের নিচে বসে কথা বলি এবং দুজনের মাঝে খুব ক্লোজিং একটা সম্পর্ক হয়। আবার সময় পেলে একসাথে আমরা ধরেন লুডো খেলি। তো সব কিছু মিলে ওর সাথে আমার যেহেতু একটা ভালো সম্পর্ক তৈরি হয়, তো সেখানে আমি আমার পারিবারিক বিষয়গুলো ওর কাছে অনেক কিছু শেয়ার করি, আমার মায়ের বিষয় বা আমার বাবা যে আমাদেরকে ছেড়ে চলে যায় এরপরে আর আসে না, এই সমস্ত বিষয়গুলো আমি সানজিদার সাথে খুব ক্লোজলি শেয়ার করি। এবং ও আমার কথাগুলো শোনার পরে একদিনও আমাকে বলতেছে, আমার না তোমার মাকে অনেক দেখতে ইচ্ছে করতেছে, তুমি কি আমাকে একদিন তোমার মায়ের কাছে নিয়ে যাবা? তো আমি তখন বললাম যে আমার মা তো পাশের বাড়িতেই থাকে, মানে সুলতান বাড়ির পাশেই একটা বাড়িতে সুলতান সাহেবের জায়গার ভিতরে উনি আমাদেরকে একটা ঘর বানাই দিয়েছে, ওই ঘরে আমার মা থাকে। পরে তিনি মানে ও আমারে বলতেছে যে আমার না তোমার আম্মুকে খুব বেশি দেখতে ইচ্ছে করে। এমন করতে করতে একদিন দুপুরবেলা আমি ওকে নিয়ে গেছিলাম। তো যাওয়ার আগে আমি আগের দিন মারে বলে দিছি যে মা, সুলতান সাহেবের বাড়িতে একটা মেয়ে আছে সানজিদা, ওই মেয়েটা আমাকে কাজে কামে অনেক সাহায্য করে, তো মেয়েটা তোমাকে দেখতে আসবে, তুমি একটু ভালো করে থাইকো এবং রান্নাবান্না করো। আমাদের একটা দেশি মুরগি ছিল, আমার আম্মা তখন ওই মুরগিটা জবাই দিয়ে রান্নাবান্না করে এবং দুপুরবেলা সুলতান সাহেবের বউকে বলে তখন আমি হচ্ছে সানজিদাকে আমাদের বাড়িতে নিয়ে যাই। তো দুপুরবেলা আমাদের বাড়িতে যাই, একটু ভালো কাপড় চোপড় পরিয়ে যায়। আমার আম্মা ওকে দেখে খুব পছন্দ করে, মানে আমার আম্মার খুব ভালো লাগে। ও আমার আম্মার সাথে খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়া করে বিকেল 3টার মধ্যে আমরা সখন আবার বাড়ি থেকে চলে আসি। তো বাড়ি থেকে আসার পরে এরপরে হতো কি জানেন, যে আমি সানজিদাকে এতটাই ভালোবেসে ফেলি যে মাঝে মাঝে আমি যখন ঘরে ঘুমাইলে আমার ওর কথা মনে হইতো যে আমি রাতের বেলায় ওর সাথে মিট করব, শুধু ওর সাথে দেখা করার জন্য বা ওর সাথে রাতের বেলায় আড্ডা মারার জন্য আমি মাঝে মাঝে বাড়িতে আসতাম না। মানে ওই গোয়াল ঘরের পাশে একটা ছোট্ট ঘর ছিল, ওই ঘরের মধ্যে আমি মাঝে মাঝে থেকে যেতাম। যেই ঘরে আমি দুপুরবেলা রেস্ট করতাম, একটু ঘুমাইতাম, ওই ঘরের মধ্যে আমি থেকে যাইতাম, যে রাতের বেলায় ওকে আমি ডাকবো, ও আর আমি একসাথে বসে চন্দ্রিমার আলো দেখবো এবং মধুর মুহূর্ত কাটাবো, এই জন্য আমি থেকে যেতাম। এরকম করতে করতে এই বিষয়টা সুলতান সাহেবের যিনি বউ ছিল উনি বিষয়টা কিছুটা খেয়াল করে যে ওর সাথে আমার একটা ক্লোজিং সম্পর্ক, একটা ভালো সম্পর্ক এবং সর্বোপরি প্রেম ভালোবাসার সম্পর্ক।
এইটা যখন সুলতান সাহেবের বউ খেয়াল করে এবং খেয়াল করার পরে তিনি তখন এই বিষয়টা সুলতান সাহেবকে জানায়। এবং জানানোর পরে সুলতান সাহেব তখন করে কি যে ওকে মানে আপনার সানজিদাকে একটু বকা দিয়ে দেয়। মানে বকা দেয় খুবভাবে যে তুই আজকের পর থেকে ওই দিকে যাবি না, সোহেলের দিকে যাবি না, সোহেলের কাছ থেকে দূরে থাকবি, তুই একটা মেয়ে মানুষ, কেন ওর সাথে তোর এতটা ক্লোজ হতে হবে। মানে সুলতান সাহেব খুব ধর্মপ্রিয় একজন মানুষ, ওনার জায়গা থেকে যতটুকু উনি ওনার কাজের মেয়েকে শাসন করা দরকার উনিও একইভাবে ওনার কাজের মেয়েকে শাসন করে দেয়। এরপরে দেখা গেল যে সানজিদা আর আমার সামনে আসে না, আমার সাথে কথা বলে না, ও সবসময় ঘরের মধ্যেই থাকে এবং ঘরের যে কাজগুলো আছে এগুলোই করে, আর বাইরের সমস্ত কাজগুলো তখন আমাকেই করতে হয়। আমার কোনো কাজ সুলতানাকে মানে সানজিদাকে আর করতে দেওয়া হয় না, আমার কোনো কাজে সানজিদাকে আর হাত দিতে দেওয়া হয় না, একদম সুলতান সাহেব নিজে বলে দেয়। আমার অবস্থা তখন এতটাই খারাপ হয়ে যায়, আমি একে তো কাজের চাপ বেড়ে যায় হঠাৎ করে, তার উপর আবার ওর জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি বাড়িতে গেলে ঘুমাইতাম না, কেমন জানি একটা ছটপট করতাম, মানে মনটা অনেক বেশি খারাপ থাকতো। আমার আম্মা কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসতো, আমার ভিতরের কষ্টটা আমার মা খুব ভালোভাবে ধরতে পারতো। তা আমি যখন এরকম ছটপট করি, এদিক সেদিক যাই, ঠিকমতো খাই না, ঘুমাই না, এই বিষয়গুলো দেখার পরে আমার আম্মা তখন একদিন আমাকে জিজ্ঞেস করে যে সোহেল তোর কী হয়েছে, কেন তুই এতটা ডিপ্রেশনে পড়ে গেলি এবং কেন জানি মনে হচ্ছে তোর ভিতরে অনেক কষ্ট কাজ করতেছে। এমনভাবে যখন মা আমাকে জিজ্ঞেস করে আমি তখন মায়ের কাছে সত্য কথা বলি যে মা, সানজিদা নামের একটা মেয়ে আছে সুলতান বাড়িতে, আমি তো তোমাকে এই মেয়ে সম্বন্ধে বলছি, তুমি তো দেখছো, তা এই মেয়েটাকে মা আমার খুব ভালো লাগে, এবং যখন এই মেয়েটাকে আমার ভালো লাগে, আমাদের মাঝে একটা সম্পর্ক তৈরি হয়, তখনই সুলতান সাহেব এই মেয়েটাকে বলে দেয় যেন আমার সাথে কথা না বলে, এবং মেয়েটার সাথে আমার দীর্ঘদিন দেখা হয় না, ওর জন্য আমার খুব কষ্ট হয়। আমার মা তখন আমাকে বলে তাহলে তুই কালকে যাওয়ার সময়, সুলতান বাড়িতে যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যাবি। আমি তখন বললাম আমি তোমাকে সাথে করে নিয়ে কী লাভ হবে, তুমি আমার সাথে গিয়ে কী করবা। মা তখন আমাকে বলে আমি যাব, আমি কি করব তুই এটা গেলে পরেই বুঝবি। পরের দিন সকালবেলা আমি তখন মাকে নিয়ে সুলতান বাড়ির দিকে যাচ্ছিলাম, মনের ভিতরে একটা ভয় কাজ করতেছে যে আমি যে আম্মাকে নিয়ে যাচ্ছি, না জানি আম্মা ওখানে গিয়ে কোন ঝামেলা লাগাই দেয়, আমার আম্মা আবার ঝামেলা লাগানোর মধ্যে এক্সপার্ট, কোন ঝামেলা লাগাই দেয়। এরপরে আমি মাকে নিয়ে গেছি, মাকে নিয়ে যাওয়ার পরে দুপুরবেলা আমি কাজ করতেছি। তা ওই দিন আমার আম্মা তখন করলো কি, দিনে 2টা বাজে আমি সুলতান বাড়িতে খাওয়া দাওয়া করলাম, করার পরে আমার মা আমারে বলতেছে আজকে আর কাজ করতে হবে না, বিকেলবেলা গরুর খাবার টাবার সব কিছু দিয়ে তুই আমার সাথে বাড়ি চল। পরে আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, মা এরকম করে আমাকে বাড়ি নিয়ে যাইতে চাচ্ছে কেন। তা আমি তখন খাবার টাবার দিয়ে সুলতান সাহেবের কাছে গেলাম, তিনিও সেদিন দেখলাম অনেক খুশি, মানে তার ভিতরে কেমন জানি একটা আনন্দ একটা ভাব আছে, মানে তিনি মোটামুটি অনেকটাই খুশি। পরে আমারে বলে, আমি বললাম যে আমার আম্মা বলতেছে 2টা বাজে আমার সাথে বাড়ি চলে যাওয়ার জন্য। উনি বলে হ্যাঁ তুই বিকেলে গরুর খাবার টাবার সব কিছু দিয়ে তুই চলে যা। তা এটা যখন উনি বলে আমি তখন খুব অবাক হয়ে যাই যে কী ব্যাপার, কী এমন ঘটনা, আমার মা আমাকে নিতে যাচ্ছে এবং সুলতান সাহেবও আমাকে যথারীতি যাওয়ার অনুমতি দিয়ে দিল। আমি তখন বিকেলবেলা গরুর যে খাবার ছিল গরুকে খাবারগুলো দিলাম, দিয়ে দেন বিকেলবেলা আমি তখন মানে বিকেল বলতে 2টা আড়াইটার দিকে আমি তখন আম্মুর সাথে বাড়ির দিকে রওনা দিলাম। তা রওনা দেওয়ার পরে আমার আম্মা আমার কোনো কিছু বলে না, তো গেলাম। এরপরে একসাথে হচ্ছে মা তখন ঘুমাইলো, খাওয়া দাওয়া করলাম, আমিও ঘুমাইলাম, মাও ঘুমাইলো, মানে কোনো কিছু আমাকে বলতেছে না। তো সকাল 7টা বাজে আমি ঘুম থেকে উঠে জামা কাপড় পরে আবার ওই কাজের উদ্দেশ্যে রওনা দিছি। আমার আম্মা তখন বলে আজকে তোর কাজে যাওয়া লাগবে না। আমি তখন বললাম কি বলো তুমি, আমার আজকে কাজে যাওয়া লাগবে না, মানে আমি আজকে কাজে যাবো না, কালকে আমি অর্ধবেলায় চলে আসছি এবং আজকে যদি না যাই তাহলে কি সুলতান সাহেব আমার কাজে রাখবে। আমার আম্মা বলে তোর নিয়ে আজকে আমি এক জায়গায় যাবো। তো আমি বললাম যে আমার নিয়ে তুমি কোথায় যাবা। এবং এরপরে হলো কি দিনের প্রায় 11টার দিকে, না সরি 9টা থেকে 10টার ভিতরে আমার মা তখন আমাকে নিয়ে আমাদের যে গঞ্জের বাজার আছে, মানে মোটামুটি একটা আমাদের গ্রামীণ যে বাজার আছে অনেক বড় মাপের, ওই বাজার আমাকে নিয়ে গেল। এবং নিয়ে যাওয়ার পরে মা বিভিন্ন ধরনের কসমেটিক, এক কথায় বিয়ের জন্য যে সমস্ত জিনিসপত্রের প্রয়োজন, সারাওয়ারি বা এটা ওইটা, মানে বিয়ের অনেক কিছু জিনিস কিনতেছে। তা এগুলো কিনতেছে দেখে আমার আম্মা নিজের টাকা দিয়ে কিনতেছে, কিন্তু আমার কাছ থেকে টাকা নিচ্ছে না। তো আমার কথা হচ্ছে যে আম্মা এতগুলো টাকা কোথায় পাইলো, এই টাকা দিয়ে আমার আম্মা এটা করতেছে ওইটা করতেছে, মানে অনেক কেনাকাটা করলো, হাজার টাকা জিনিসপত্র কিনলো। এবং কেনাকাটা শেষ করে আমার আম্মা তখন প্রায় দুপুরের মধ্যে আমাকে নিয়ে হোটেলে বরপেট খাইলো। এবং বরপেট খাওয়ার পর আমার বাড়িতে আসলো। আমি তখন জিজ্ঞেস করলাম যে মা কী ব্যাপার, তুমি হঠাৎ করে বাজারে গেলা, এত বাজার সাজার করলা, কারো বিয়ে নাকি। আমার আম্মা বলে হ্যাঁ বিয়ে তো। আমি বললাম কার বিয়ে। মা বলে তোর আর সানজিদের বিয়ে। আমি তখন বললাম মানে আমার আর সানজিদের বিয়ে, তুমি এটা কি বলতেছো, তোমার কি মাথা ঠিক আছে। আমার আম্মা বলে আমার মাথা পরিপূর্ণভাবে ঠিক আছে, তুইও তোর মাথাটা ঠিক করে ফেল। আমি তখন বললাম মা আমি আসলে তোমার কথা কোনো কিছু বুঝতে পারছি না, তুমি আমাকে কি বলতে চাচ্ছ। আমার আম্মা বলে
আমি গতকালকে সুলতান সাহেবের বাড়িতে গিয়ে সুলতান সাহেবের সাথে বসে আমি সানজিদের বিষয়ে কথা বলছি এবং আমি তোর বিয়ের প্রস্তাব দিয়েছি সুলতান সাহেবকে। সুলতান সাহেব ওই প্রস্তাবে যথেষ্ট পরিমাণের খুশি হয়েছে। তিনি বলে এই মেয়েটার এই দুনিয়াতে কেউ নাই, মেয়েটা যথেষ্ট নম্র ভদ্র এবং ভালো পরিবারের একটা মেয়ে। তা এই মেয়েটাকে যদি তোমার ছেলে সোহেল বিয়ে করে তাহলে মেয়ে একটা ভালো স্বামী পাইল এবং সোহেলও একটা লক্ষ্মী বউ পাইল। তো ঠিক আছে, এই বিয়ের সমস্ত রকমের খরচ বরচ থেকে যা আছে এই সব খরচ আমি করব, মানে তোমাকে কোনো খরচ বরচ করতে হবে না। এই বলে নাকি সুলতান সাহেব আমার মায়ের হাতে অনেকগুলো টাকা উঠাই দেয় এবং সেই টাকা দিয়ে আমার মা কেনাকাটা করে। আমার মা বলে যে 2 দিন পরে তোর বিয়ে, তুই আর এই 2 দিন কাজে যাওয়া লাগবে না। আমার ভিতরে তখন ভাই যে কী পরিমাণের আনন্দ কাজ করতেছে আমি আসলে এটা কাউকে বলে বোঝাতে পারবো না। যে আমি বিয়ে করব, যারা আমি পছন্দ করতাম তারই বিয়ে করব, তারই বউ বানিয়ে আমি ঘরে আনবো, এর মতো আনন্দ তো আর পৃথিবীতে অন্য কিছু হতেই পারে না। যাই হোক, এরপরে ডাকডোল বাজিয়ে আনন্দ ফুর্তি করে মোটামুটি যতটুকু আমাদের গরিবের মধ্যে সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুযায়ী আমি তখন সানজিদাকে বিয়ে করে বউ বানিয়ে আমার বাড়ি নিয়ে আসি। আমার মায়ের ওই ভাঙা ছোট্ট করে তখন আমাদের একটা বাসরঘর তৈরি করা হয় এবং সানজিদা বউ হিসেবে এতটাই লক্ষ্মী যে আমি বলে বোঝাতে পারবো না। আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি সবসময় যে এরকম একটা বউ যদি থাকে তাহলে একটা পুরুষের জন্য আর কোনো কিছুই লাগে না। সানজিদাকে বিয়ে করি এবং বিয়ে করার পরে একটা সময় সানজিদা সুলতান বাড়িতে আগের মতো আবারও থাকতে শুরু করে এবং একইভাবে আমিও তখন সুলতান বাড়িতে কাজ করি। আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে খুব বেশি টাকা ইনকাম করতাম এবং সেই টাকা আমার মাকে দিতাম। আমার মায়েরও দিনকাল অনেক ফিরে গেল। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমার বিয়ের প্রায় 4 থেকে 5 মাসের মাথায় হঠাৎ করে একদিন আমি শুনতেছি যে আমার বাবা নাকি বাড়ি আসছে। আমি শুনতেছি আমাদের এলাকার লোকেরা বলতেছে যে আমাদের বাড়িতে নাকি এক মধ্যবয়স্ক লোক আসছে এবং দেখতে শুনতে নাকি বিদেশির মতো, এরকমটা বলো অনেকেই। আমি তখন দুপুরে কাজ করতেছি, তো অনেকেই বলে সেটা নাকি আমার বাবা। সুলতান বাড়িতে কাজ করা অবস্থায় এরকম একটা খবর আমি পাইলাম। আমি তখন কাজ বন্ধ করে বাড়ির দিকে গেলাম এবং আমাদের বাড়িতে যাওয়ার পরে দেখলাম যে প্রচুর পরিমাণের মানুষ আমাদের বাড়িতে। তো ওই সময় কিন্তু আমার বউ সানজিদাও কিন্তু সুলতান সাহেবের বাড়িতে ও কিন্তু কাজ করে। তো বাড়িতে যাওয়ার পরে আমি যখন বাড়িতে গেলাম এবং মানে ঘরে যাওয়ার পরে দেখলাম যে একটা ভদ্রলোক বসে আছে, তার মুখের দাড়িগুলো পাকা দাড়ি এবং যথেষ্ট পরিমাণের সুন্দর একটা লোক, খুব সুদর্শন চেহারা, উনি খাটের মধ্যে বসে আছে। তো আমি গিয়ে আমার মারে জিজ্ঞেস করলাম যে মা উনি কে? আমার মা বলে এটা তোর বাবা। মানে আমার জীবনে প্রথম আমার বাবাকে দেখা। আমি আমার নানার মুখে শুনেছিলাম যে আমার বয়স নাকি 2 থেকে 3 মাসের মাথায় আমার বাবা আমাকে ছেড়ে চলে যায়। এরপরে আর বাবা কখনোই এই রংপুরে আসে নাই বা আমাদের পরিবারে আসে নাই, আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই। কিন্তু আজকে এত বছর পর বাবা কোথায় থেকে আসলো? আমার একরকম বাবাকে দেখে কেমন জানি আমার বাবার উপরে রাগও লাগলো আবার ভালোও লাগলো। একটা বার জামানের কাছে গেলাম, উনি আমাকে জড়াই ধরে কান্না করতে শুরু করলো এবং খুব মানে একদম মানে গভীরভাবে খুব হুবিয়ে হুবিয়ে কান্না করতেছে এবং আমারে বলতেছে বাবা তুই আমারে মাফ করে দে, আমি তোর উপরে অনেক অবিচার করেছি, অনেক অন্যায় করেছি, এরকম করে কান্নাকাটি করো। তো আমার তো গরুর কাজ আছে। আমি তখন মারে বললাম মা আমি সুন্দর সময় আসলে কথা বলবো, তা আমি এখন চলে যাই, তুমি বাবারে নিয়ে থাকো। পরে সুলতান সাহেবের বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে এরই মাঝে আবার এই ঘটনাটা মানে এই কথাটা সুলতান সাহেবের ফ্যামিলির সবাই জেনে গেছে যে আমার আব্বা আসছে বা আমার আব্বা আজকে এত বছর পর আমাদের বাড়িতে আসছে। এইটা এদিকে সবাই জানাজানি হয়ে গেছে। ঘরে আসার পরে মানে সুলতান সাহেবের বাড়িতে আসার পরে সুলতান সাহেবের বউ এবং হচ্ছে ওনার পরিবারের অন্য অন্য মানুষগুলো আমাকে তখন জিজ্ঞেস করে যে কী ব্যাপার সোহেল, তোমার বাবা নাকি আসছে? আমি বলি হ্যাঁ, একদম সাদা দবদবে একটা পাঞ্জাবি পরে আব্বা আসছে। তো আমি তো আব্বাকে দেখে চিনতে পারি না এবং তখন খুব বেশি সানজিদাও এক্সাইটেড। ও বলতেছে যে আমি দেখবো, আমার শ্বশুরকে দেখবো। সেদিন ও তখন তাড়াতাড়ি হাতের কাজগুলো শেষ করে বিকেলের মধ্যে মানে সন্ধ্যার আগে আমার সাথে আমাদের বাড়িতে যায় এবং আমাদের বাড়িতে গেলে এই দিন আমার আম্মা অনেক ভালোভাবে রান্নাবান্নাও করে। সানজিদা আমাদের ঘরে গিয়ে আমার আব্বার পা ধরে সালাম করে এবং আব্বাও সানজিদার মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়। তো যাই হোক, ওই রাতটা আমার জীবনে একটা স্মরণীয় রাত। এই রাতে আমাদের প্রচুর আনন্দ হয়। আমার আম্মা ভালো রান্নাবান্না করে এবং আজকে জীবনের এতগুলো বছর পরে আমার মায়ের ভিতরে আমি একটা সত্যিকারের হাসি দেখতে পেয়েছি। আমার মা সবসময় কেন জানি একটু মুখ ঘোমরা করে থাকতো, খুব বেশি একটা কথা বলতো না। কেমন জানি মায়ের ভিতরে একটা একাকিত্বতা কাজ করতো। আমার মা থাকতো, ঘুরতো, ফিরতো, খাইতো, সব কিছুই ঠিক আছে, কিন্তু তারপরেও আমার মায়ের ভিতরে কেমন জানি একটা একাকিত্বতা কাজ করতো। এটা আমি খুব ক্লিয়ার বুঝতে পারতাম যে মায়ের ভিতরে একটা না মানে অজানা একটা কষ্ট কেমন যেন আমার মায়ের মধ্যে কাজ করে।
যাই হোক তখন দেখলাম যে হ্যাঁ, সব কিছু ঠিক আছে। আমার মা আমার বাবার সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। এত বৎসর পরে আমার আব্বা কোত্থেকে আসলো এই নিয়ে আমার মায়ের কোনো অভিযোগ নাই। বাবা আসছে এবং মায়ের অপেক্ষার প্রহর শেষ হয়েছে। আমার মা এতেই অনেক খুশি এবং সানজিদও তখন অনেক খুশি। আমার বাবা তখন এই গ্রামে থাকতেছে, বিভিন্ন লোকদের সাথে কথাবার্তা বলতেছে। আব্বা তখন অনেক টাকা নিয়ে আসে। আব্বার কাছে অনেক টাকা পয়সা থাকে এবং মায়ের মুখে শুনেছিলাম আব্বা নাকি ট্রাক চালাইতো। তো এত বছর কোথায় ছিল এই বিষয়ে আমার মায়েরও কোনো প্রশ্ন নাই, আমারও কোনো প্রশ্ন নাই। এরকম করে সময়গুলো কাটতে কাটতে এক পর্যায়ে আমার আব্বা তখন করলো কি, আমার যে মামা আছে, যেই মামা ধরেন কোনোদিনও আমাদের কোনো খোঁজ খবর নেয়নি, ডাকাতরা এসে আমার আম্মার সাথে খারাপ কাজ করতো রাতের বেলায়, এই খবর আমার মামার কানে গেছে। এরপর আমার মামা আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করেনি, কোনোদিন আমাদের কাছে এসে আমাদের দুঃখ যন্ত্রণা জানার চেষ্টা করেনি। অথচ আমার সেই মামা, আমার বাবা যখন আসছে 2 হাতে আমার বাবা টাকা উড়াইতে আসে, আমার বাবার কাছে অনেক টাকা, বাজার করে এটা করে ওইটা করে মানুষকে চা খাওয়ায় টাকা উড়ায়। এসব জানার পরে আমার মামা তখন এসে আমার বাবার সঙ্গ নেয়। যেহেতু আমার মামার সাথে আমার বাবার আগেই সম্পর্ক ছিল, উনি দীর্ঘদিন ধরে এখানে থাকতো, কোম্পানির গাড়ি চালাইতো, ওই হিসাবে আমার মামার সাথে আমার বাবার সম্পর্ক। এবং সেই সম্পর্কের সূত্র ধরে আমার বাবা তখন আমার মামার সাথে এতটাই ক্লোজ হয়ে গেল, আমার মামা তখন আমার আব্বারে বলতেছে যে আমার ভাগিনা, আমার বোন এবং ভাগিনা বিয়ে করছে, কেন তারা ওই বাড়িতে থাকে? সুলতান পরিবার ভালো নাকি? সুলতান পরিবার মানুষের রক্ত সোচা পরিবার, ওদের ভিটার মধ্যে থাকতেছে। এবং আমার ভাগিনার বউটা, মানে আমার ভাগিনার বউটা সুলতান পরিবারে কাজ করে, কোন সময় সুলতান ওর দিকে খারাপ নজর দেয় তার কোনো ঠিক আছে? এরকম করে করে আমার বাবার কাছে যেহেতু অনেক টাকা ছিল, আমার বাবার মাথাটাকে মানে উল্টাপাল্টা করে ফেলে। এভাবে উল্টাপাল্টা আমার আব্বাকে বোঝানোর পরে একটা পর্যায়ে আব্বা তখন বলতেছিল আমার কাকা, মানে ওই আমার মামারে, তাহলে কি করা যায়? আমার মামা বলে আমরা সবাই আবার আগের মতো থাকবো। চিন্তা করেন, আমার বাবার হাতে টাকা দিয়ে লোকে বলে যে টাকা দেখলে নাকি কাঠের মুক্তিও হা করে। তো এটাই জ্বলন্ত প্রমাণ বা দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে আমার মামা। এত কিছু হয়ে যাওয়ার পরেও আমার মামা এখন আমাদেরকে তার ঘরের বিটে নিতে চায়। একটা পর্যায়ে আমার বাবা তখন আমার মাকে বললো যে দেখো, তোমার ভাই তো এরকম এরকম বলতেছে, এখানে তোমার অন্যের বাড়িতে থাকার দরকার নেই। তোমার বাপের ঠিক যেটুকুন ভিটা আছে ওই ভিটার মধ্যেই তুমি আর তোমার ভাই একসাথে থাকবা। তো আমার কাছেও জিনিসটা খারাপ লাগে, অন্যের জমির উপরে থাকা, অন্যের বাড়ির উপরে থাকা, এটা ভালো লাগে না। তোমার ভাই বলতেছে অল্প জায়গা হইলেও সমস্যা নাই, এক ঘরেই তুমি এবং তার ছেলে মেয়ে যারা আছে সবাই একসাথে থাকবে। এবং মা তখন বলতেছে যে ঠিক আছে, আমি এটা সোহেলের সাথে আলোচনা করি, সোহেল কি বলে আমি এটা জানি। এবং রাতের বেলায় আমি আর সানজিদা যখন বাড়িতে আসি, বাড়িতে আসার পরে মা তখন আমাকে এটা বলে যে তোর আব্বা তো এরকম এরকম বলতেছে এবং তোর মামাও বলতেছে আমাদেরকে নিয়ে যাবে, এখন আমরা কি ওখানে চলে যাব? তো আমি তখন চিন্তা করতেছিলাম যে মামা আজকে এত বছর পরে কেন মামার ভিতরে এতটা আবেগ, ইমোশন, ভালোবাসা বেড়ে গেল আমাদেরকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। মামা অনেক বেশি এক্সাইটেড হয়ে গেল। আমি তখন মায়েরে বললাম যে মামার স্বার্থটা কোথায়, মামা কেন আমাদেরকে ওনাদের বাড়িতে নিতে চায়? আমার মা বলে জানি না, তোর আব্বার সাথে ভালো সম্পর্ক, তো তোর আব্বারে এরকম এরকম বলছে, তোর আব্বা এসে আমাকে জানাইছে। তা আমি তখন মায়েরে বললাম যে মা, তোমার কি মনে হয় যে ওখানে যাওয়াটা ঠিক হবে? আমার মা তখন বলে অবশ্যই যাওয়া ঠিক হবে। কেন, আমি কি আমার বাপের কাছে সম্পদ পাই না? আমি তো আমার বাপের কাছে সম্পদ পাই, আমার বাপের সম্পদের কানা করেও তো আমাকে তোর মামা দিল না। তোর নানার সমস্ত সম্পদ থেকে আমাকে মানে বঞ্চিত করছে। এখন যেহেতু তোর বাবা একটা লাইন করছে, তাহলে আমরা ওখানে চলে যাব। দেন একটা পর্যায়ে হলো কি, আমার মা তখন ওই বাড়িতে, মানে আমাদের ওই বাড়িতে যাওয়ার জন্য সব প্রিপারেশন নিয়ে নিল। এবং মামাও তখন তার ঘরে 2টা রুম আমাদের জন্য ছেড়ে দিল। 2টা রুম ছেড়ে দিল। এক রুমের ভিতরে আব্বা আম্মা থাকতো এবং অন্য রুমের ভিতরে আমি আর সানজিদা থাকতাম। দেখা যায় সকালবেলা ভোরে আমি আর সানজিদা সুলতান বাড়িতে কাজে চলে যেতাম। আমরা সুলতান বাড়িতে কাজ করতাম এবং আবার বিকেলবেলা একই সাথে আমরা সুলতান বাড়ি থেকে কাজে ফিরতাম। বাবা তখন পর্যন্ত কোনো কাজকাম করতো না। লোকমুখে শুনেছিলাম যে আমার বাবা নাকি অনেক টাকা নিয়ে গ্রামে আসে। আমার বাবার কাছে অনেক টাকা থাকে, সেই টাকা দিয়ে বাবা খুব রাজকীয় জীবনযাপন করে, সবার সাথে খুব মধুর সম্পর্ক, টাকা পয়সা উড়ে, সবাই আমার বাবাকে ভালোবাসে। তো এমন করে কাটতে কাটতে একটা সময় আমার বাবা তখন করলো কি, আমার মাকে বলতেছে আমার ছেলে কাজ করে ভালো কথা, ছেলে মানুষ হয়েছে, কাজ করতে হবে, কিন্তু আমার ছেলের বউ কেন অন্যের বাড়িতে কাজের মেয়ের কাজ করবে? এটা হতে পারে না। একটা কাজ করো, তোমার ছেলের বউকে বলো তাকে অন্যের বাড়িতে কাজ করতে হবে না, সেজন্য অন্য কোথাও কাজে না যায়। তো এই কথা যখন মা বলে দিল, মা বলে দেওয়ার পরে মা তখন আমাকে জানাইলো যে দেখ তোর বাবা এটা বলতেছে। আমি তখন সানজিদাকে জানাইলাম যে সানজিদা, আমার আব্বা তো বলতেছে যে তোমাকে আর সুলতান বাড়িতে কাজ করতে হবে না, তুমি আমার মায়ের সাথে থাকবা। আমার আব্বা আসলে বিষয়টা নিতে পারতেছে না যে তার ছেলের বউ অন্য কারো বাসায় কাজের মেয়ের কাজ করবে, এটা তার কাছে ভালো লাগে না।
সানজিদা তখন আমাকে বলতেছে, তুমি আমাকে কার জন্য পাইছো সেটা কি তুমি জানো? সুলতান সাহেবের জন্য। সুলতান সাহেব তার বাড়িতে আমাকে এনেছে বলে তুমি আমাকে পাইছো, বাট তুমি এখন আমাকে সুলতান বাড়ি থেকে নিয়ে যাবা? আমি তখন বললাম, তোমার তো অনেক কষ্ট হয় কাজ করতে, তা এখন তোমার আর কাজ করার দরকার কি? আমার আব্বা আছে, আমি আছে, আমার মা আছে, আমরা সবাই তোমারে খাওয়াবো, তোমার তো আর কাজ করতে হবে না। তো সুলতান আপনার সানজিদা তখনও আসলে রাজি হচ্ছিল না। ও বারবার বলতেছিল যে সুলতান সাহেব আমাকে অনেক কষ্ট করে এনেছে, ওনার বাড়িতে আমি কাজ করব, ওনার বাড়ি থেকে ওনার বাড়ি ছেড়ে আমি যেতে চাই না। একটা পর্যায়ে আমার মা তখন ওকে খুব প্রেশার দেয় যে কেন তুমি সুলতান বাড়িতে কাজ করবা, এবং সুলতান বাড়িতে তোমাকে কাজ কেন করতে হবে, তোমার স্বার্থটা কি, ওখানে তোমার বেনিফিটটা কি? এরকম করে যখন ওকে সন্দেহ করে কথাবার্তা বলে, একটা পর্যায়ে ও তখন রাজি হয় সুলতান বাড়িতে আর না যাওয়ার জন্য। আমাকে তখন বলে, ঠিক আছে তোমার আম্মা যেহেতু বলতেছে, তোমার আব্বু যেহেতু বলতেছে, তাহলে ঠিক আছে আমি আর সুলতান বাড়িতে কাজে যাব না, এখন থেকে আমি তোমাদের সাথেই থাকবো এবং তোমাদের সাথে থেকে আমি থেকে যাবো, আমি আর সুলতান বাড়িতে কাজে যাব না। ও তখন এই কথা আমার মাকে বলে, এবং মাকে বললে পরে আমার মাও তখন খুশি হয়। দেন একটা পর্যায়ে সানজিদাকে তখন বাড়িতে নিয়ে আসে। সানজিদা তখন বাড়িতে থাকে আমার আম্মুর সাথে, আমি তখন কাজে যেতাম সুলতান বাড়িতে, কাজ করতাম আসতাম, এভাবে দীর্ঘদিন কেটে গেল। কিন্তু আমার বউ সানজিদার ঘরে কোনো সন্তানাদি হচ্ছে না। তো কেন সন্তান হচ্ছে না এটা আমি নিজেও বুঝি না। আমার মা ওকে বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, কবিরাজ দেখাচ্ছে, এখানে ওইখানে অনেক কিছু করতেছে, কিন্তু কোনোভাবে ওর গর্ভে কোনো সন্তান হয় না। এবং সন্তান না হতে হতে একটা পর্যায়ে দেখা গেল আমার আব্বার সাথে সানজিদার কেমন জানি এক ধরনের একটা ঝগড়া লাগতে শুরু হলো। আমার আব্বা সানজিদাকে সহ্য করতে পারে না, বাড়িতে থাকার পরে সানজিদাও আমার আব্বাকে খুব বেশি একটা সহ্য করতে পারে না। তো আমার কাছে যেটা মনে হয় যে সানজিদের ভিতরে আমার বাবাকে নিয়ে কিছু কথা আছে, এগুলো সানজিদা চাইলেও আমার কাছে বলতে পারতেছে না যে আমার বাবাকে নিয়ে তার ভিতরে কোনো একটা কষ্ট জমা, এটাতে আমাকে চাইলেও বলতে পারতেছে না। আমি তখন তারে বলি যে আমার বাবা কেন তোমার সহ্য করতে পারে না, কেন আমার বাবা তোমার সাথে এতটা ঝগড়া করে, আমার সানজিদা যদি রান্না করতো আমার বাবা সে রান্নাও খাইতো না। আমার আব্বা বলতো রান্না ভালো হয় নাই, রান্না পানসা হয়েছে, রান্না ভালো লাগে না। মানে অলওয়েজ এই সানজিদার সাথে আমার বাবার এক ধরনের একটা একঘরামি একটা ঝগড়া বা যুদ্ধ এই সময় সবসময় লেগে থাকতো। অলওয়েজ এই প্রবলেমটা আমার বাবার সাথে সানজিদার হতো। এমন করতে করতে আমি ওরে জিজ্ঞেস করতাম যে আমার বাবার সাথে তোমার এরকমটা কেন হয়, তুমি আমাকে বলো। তো আমার কাছে মনে হয় ও কোনো কিছু বলতে চায় কিন্তু কেন জানি বলে না। এরকম করতে করতে একদিন হঠাৎ করে আমার আব্বা গোসল করার জন্য যায়, শীতকাল ছিল। তো শীতকাল থাকার পরে দেখা গেলো আমার আব্বা গোসল করতে গেছে, তো ওরে বলছিল একটু গরম পানি করে দেওয়ার জন্য, একটু গরম পানি করে আনার জন্য বলছিল। ও মনে হয় গরম পানি করছে না কি করে নাই সেটা আমি জানি না। এই গরম পানি নিয়ে আমার আব্বা তখন কি করে সানজিদার গায়ে হাত তোলে, সানজিদাকে মারে। তো মারে এবং সানজিদও উগ্র মেজাজি হয়ে আমার আব্বার গায়ে হাত তোলে। আমার আব্বার গায়ে হাত তোলে কিনা জানি না, আমার আব্বাকে বাড়িতে যাওয়ার পরে শুনলাম যে আমার আব্বাকে ওনাকে মারে। তো দুপুরের মধ্যে একদম তুলমুল কাণ্ড ঘটে যায়। আমার আম্মা তখন সুলতান বাড়িতে আসে, এসে আমাকে বলে তুই আজকে তাড়াতাড়ি কাজ শেষ করে আয়, ঝামেলা আছে, বাড়িতে ঝামেলা হয়েছে। আমি তখন দুপুরে তাড়াতাড়ি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে দেখতে পাই যে সানজিদা তার ব্যাগটেক সব কিছু রেডি করে ফেলছে, সেই বাড়িতে থাকবে না। এবং আমার আব্বাও ব্যাগটেক সব কিছু রেডি করে ফেলছে, আমার আব্বাই বাড়িতে থাকবে না, আমার আব্বাও চলে যাবে। আম্মা তখন মধ্যখানে কান্নাকাটি করতেছে। তো আমি এই দৃশ্য দেখার পরে খুব অবাক হয়ে গেলাম যে আব্বা একদিকে চলে যাচ্ছে, সানজিদা একদিকে চলে যাচ্ছে। আমি তখন আমার মায়েরে বললাম যে মা কী হয়েছে, এরকমটা কেন হইতেছে? আমার মা তখন একদম সম্পূর্ণ আমার বাবার পক্ষে গিয়ে সানজিদার বিপক্ষে বলতে শুরু করে। সানজিদা আমার আব্বার সাথে এটা করছে, ওইটা করছে, সানজিদা আমার আব্বার উপর অন্যায় করছে, খুবভাবে সানজিদাকে দিয়ে সানজিদা আমার আব্বার সাথে খারাপই করছে, আমার আম্মা এটাই বোঝায়। এবং সানজিদাও এক পর্যায়ে কয় কি, আমার আম্মা যখন বিচার দিতেছে আমার কাছে, সানজিদা তখন দৌড়ে এসে আমার আম্মার সাথে লেগে গেছে আমার সামনে। তো যখন আমার আম্মার সামনে আমার সাথে এরকমটা করতেছে তখন আমার ভিতরে খুব রাগ লাগছে। আমার কাছে মনে হয়েছে আমি ওকে সুলতান বাড়িতে কাজ করতে দেই না, ওকে আমি বাসায় রাখছি, এটা ওর ভালো লাগে না, ওর কাজ করতে ভালো লাগে, এই বলে ভাই আমি তখন ওর গায়ে হাত তুলি। আমার আম্মাও নাকি ওরে মারছে, আমার আব্বাও মারছে এবং আমি ওকে মারি। এবং ওর গায়ে হাত তোলার পরে ও তখন করে কি, ওর যে জন্মস্থান ওর যে ঠিকানা, ও সুলতান বাড়িতে না গিয়ে তার ঠিকানা অনুযায়ী সে চলে যায়। তার যে বাড়ি আছে তার বাড়িতে সে চলে যায়। এবং চলে যাওয়ার পরে পরের দিন আমি তখন সুলতান সাহেবের কাছে গিয়ে বলি যে এমন এমন ঘটনা, আমার বউ তো চলে গেছে, আমার আব্বা আম্মার সাথে ঝগড়া করে। তো উনি আমার বলে ঠিক আছে তোমার বউ যেহেতু চলে গেছে তুমি গিয়া দেখো যে তোমার বউরে ফিরে আনতে পারো কিনা। তো সেদিন কেটে গেল। এর পরের দিন আমি তখন আমার শ্বশুর বাড়িতে গেলাম। তো আমার শ্বশুর বাড়িতে আসলে তেমন কেউ নেই, আমার শাশুড়ি আছে এবং তার হচ্ছে একটা সৎ বাবা আছে, ঘরে সৎ বাবা আছে কিছু, এরপরে কয়েকটা ভাই বোন আছে ওর, খুবই নিম্নবিত্ত একটা ফ্যামিলির মেয়ে আর কি। তো ওইখানে যাওয়ার পরে
ওর যে সৎ বাবা আছে তিনি আমার সাথে খুব দুর্ব্যবহার করলো, অনেক খারাপ ব্যবহার করলো এবং তিনি সুলতান সাহেবকেও গালি দিল যে সুলতান সাহেব কেন তার মেয়েকে কাজের জন্য নিয়ে গিয়ে আমার মতো একটা ছেলের কাছে বিয়ে দিল। আমি ওরে খুব বুঝাইলাম যে তুমি চলে আসো, এরকমভাবে তুমি থাইকো না, আমাদের স্বামী স্ত্রীর মাধ্যমে যা হয়েছে আমরা সব কিছু ঠিক করে নিব। স্বামী স্ত্রী একসাথে থাকলে ঝগড়া ঝামেলা এটা হতেই পারে, এটা কোনো ম্যাটার না, আমি সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি চলে আসো। কিন্তু ওর কথাই একটা যে ও যাবে না, ওর কথাই একটা যে আমি আর ফিরবো না, আমি আর যাবো না, আমি আর তোমার সংসার করব না। আমি দীর্ঘদিন তার জন্য অপেক্ষা করি, তাকে আনার জন্য চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই সে আর আমার কাছে আসবে না, আসবে না, আসবে না, আসবেই না। আমি তো তাকে ভালোবেসে বিয়ে করেছি, ওর জন্য আমার প্রচুর ইমোশন এবং আবেগ কাজ করে। আমি ভাই কান্নাকাটি করতাম ওর জন্য, ঠিকমতো সুলতান সাহেবের বাড়িতে গেলে কাজ করতে পারতাম না, বাড়িতে আসতাম না, দেখা যায় 2 দিন 3 দিন আমি বাড়িতে আসতাম না। আপনার গোয়ালঘরের পাশে একটা ছোট্ট ঘর আছে, আমি ওই ঘরের মধ্যে ঘুমাইতাম। এমন করতে করতে আমার আব্বা আম্মাও তখন অনেকটা খারাপ, মানে একটু কষ্ট পায় যে কেন আমি বাড়িতে যাই না, ঘরে যাই না, সবসময় বাইরে বাইরে থাকি, সুলতান সাহেবের বাড়ির মধ্যে থাকি। এমতো অবস্থার ভিতরে দীর্ঘদিন পরে আমি প্রায় 1 মাসের মতো বাড়িতে যাইনি, টোটালি বাড়িতে যাইনি। 1 মাস পরে আমার মা তখন আমাকে একদিন বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমারে বলতেছে তোর ভবিষ্যৎটা কী, এমন করেই বলতেছে। সেই সময় আমি লোকের মুখে শুনতে পাই যে আমার বাবা অনেক টাকা পয়সা আছে, অনেক লোককে ধারে দেয়, সুদের উপরে টাকা দেয় এবং টুকিটাকি বিভিন্ন জায়গায় টাকা লাগায় রাখছে, আমার আব্বা খুব ভালোভাবেই চলতেছে। আমার আম্মা তখন আমাকে ডেকে নিয়ে বলতেছে যে সোহেল তোর ভবিষ্যৎটা কী, মানে তোর ভবিষ্যৎ কী হবে। আমি তখন বললাম আমার ভবিষ্যৎ আবার কি, আমার তো ভবিষ্যৎ বলতে কোনো শব্দ নাই, আমার ভবিষ্যৎ কী। আমার আম্মা বলে তুই সুলতান বাড়িতে কাজ করিস, কাজের লোক, তা কতদিনেই কাজ করবি এবং তোর বউটাও চলে গেছে, এরপরে তোর ভবিষ্যৎ কী হবে। তা আমি তখন বলি যে মা আমার ভবিষ্যতের কোনো কিছু নাই, তুমি আমার এসব কথা বলো না। এর মাঝে মা তখন হঠাৎ করে আমাকে বলতেছে তোর আব্বা তোর জন্য একটা ভালো প্রস্তাব নিয়ে আসছে, তুই যদি রাজি হস তাহলে তোর জীবনটা পরিপূর্ণভাবে পাল্টে যাবে। আমি তখন বললাম আমার জন্য প্রস্তাব নিয়ে আসছে, তো কী প্রস্তাব আমার জন্য বলো আমি শুনি। আমার মা তখন বলে তোর বাবাই বলবে। পরে বাবা আমারে বলতেছে যে সোহেল আমার এক বন্ধু আছে, ওর বাড়ি ঢাকাতে এবং ওর নিজেদের মানে নিজের 2টা ট্রাক আছে এবং নিজেও ট্রাক চালায়, অনেক ভালো মাপের একটা মানুষ, তার একটা মেয়ে আছে, নাম হচ্ছে তানিয়া। এই মেয়েটার একটা বিয়ে হয় এবং বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েটার হাজব্যান্ড মারা যায় এবং মেয়েটাও দেখতে শুনতে ভালো, নম্র, ভদ্র, শিক্ষিত, মোটামুটি ভালো, এবং আমি ওই মেয়েটাকে তোমাকে বিয়ে করাতে চাই। এতে বেনিফিট হবে, আমার ওই বন্ধু কথা দিয়েছে তার যেহেতু একমাত্র মেয়ে, তার আর কোনো ছেলে মেয়ে নাই, ওই একমাত্র মেয়েটাকে তিনি আমার কাছে তোমার কাছে বিয়ে দিবে এবং তোমার কাছে বিয়ে দিয়ে সে তোমাকে বিদেশে পাঠিয়ে দিবে। তোমার বিদেশে যাওয়ার জন্য যে টাকার প্রয়োজন হয় সমস্ত টাকা ও দিবে। আমার আম্মা তখন বলতেছে যে সুযোগ সবসময় আসে না, আল্লাহ যেহেতু একটা সুযোগ দিয়েছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে তুই সামনের দিকে এগিয়ে যা। আমি তখন বললাম যে মা আমার অন্যের টাকার প্রতি আমার কোনো লোভ নাই, আমার অন্যের টাকা লাগবে না, আল্লাহ আমাকে যা দিয়েছে, যতটুকু সামর্থ্য দিয়েছে আমি আমার সামর্থ্য অনুযায়ী চলাফেরা করব। কিন্তু আমার মায়ের কথা হচ্ছে যে না, এত বড় একটা প্রস্তাব যেহেতু আসছে এই প্রস্তাবটাকে কোনোভাবেই প্রত্যাখ্যান করা যাবে না। আমার মা আমার বাবা উভয় আমাকে খুব ভালোভাবে বুঝাইতে আছে এবং তারা এরকম করে বোঝাচ্ছে। আর আমিও একটা সময় চিন্তা করলাম আমার বউ তো চলে গেছে এবং সানজিদা অন্য কোথাও বিয়েও বসে গেছে, ও তো আর আমার কাছে নাই এবং ওর কোনো সন্তানাদিও হতো না। তো ঠিক আছে, যদি এরকম হয় যে আমার আব্বা আমাকে অন্য কোথাও বিয়ে করাবে তাহলে আমার কোনো সমস্যা না, আমি তখন রাজি হই। এবং রাজি হওয়ার পরে একদিন বাবা আমাকে আর আমার মাকে নিয়ে আমাকে নিয়ে ঢাকা শহরে যায়। তো ঢাকার কোনো একটা বস্তি বাড়িতে আমাদেরকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমি তখন এই তানিয়া মেয়েটাকে দেখতে পাই। তো মেয়েটাকে দেখে আমার কাছে যেটা মনে হলো যে এই মেয়েটা আমার বয়সে বড় হবে, আমার থেকেও সিনিয়র হবে এবং মেয়ের বাবাকেও দেখতে পাই। তারা আমাদের জন্য খুব বেশি খাওয়ার আয়োজন করে, আমরা খাওয়া দাওয়া করি এবং সে বাসায় আমরা রাত যাপন করি। আমরা রাতের বেলা ওই বাসার মধ্যে থাকি এবং পরের দিন আমরা তখন পুনরায় আবারও রংপুরের উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু এরই মধ্যে আমার বাবা বিয়ের দিন তারিখ সব কিছু ঠিক করে ফেলে। দেন আমরা পুরোনায় আবারও রংপুরে আসি। আসার পরে ওই ডেট অনুযায়ী আমি আমাদের বাড়ি থেকে আমার মামা মামি সহ আমার গ্রামের আরও কয়েকজন লোক নিয়ে তখন আমরা ঢাকাতে যাই এবং ঢাকাতে যাওয়ার পরে ওই বাসার মধ্যে তানিয়া নামের ওই মেয়েটার সাথে আমার বিয়ে হয় এবং তানিয়ার সাথে বিয়ে হওয়ার পর আমি তখন তানিয়াকে নিয়ে রংপুরে আসি। তো আসলে তানিয়ার বাবা ঠিক যেমনটা বলেছিল তিনি তেমনটাই করেছে, তিনি কোনো কিছু পরিবর্তন করেনি। আমাকে দেওয়া কথা উনি সম্পূর্ণভাবে রেখেছে। তানিয়াকে বিয়ে করার ঠিক 1 মাসের মাথায় উনি আমাকে পাসপোর্ট করায়, আমাকে পাসপোর্ট করানোর জন্য টাকা দিয়ে আমি পাসপোর্ট করি এবং পাসপোর্টের কাজ সম্পূর্ণ হওয়ার পরে তখন আমাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য সমস্ত প্রসেসিং উনি করতেছে এবং ওনার দূর সম্পর্কের কেমন এক আত্মীয় হয় সে সৌদি আরবে থাকে, তার সাথে উনি কথাবার্তা বলে এবং সেখান থেকে তিনি আমাকে সৌদি আরবে পাঠানোর সমস্ত প্ল্যানিং প্রোগ্রাম করে ফেলে এবং সব কিছু ঠিক হওয়ার পরে একটা সময় আমি তখন সৌদি আরবে চলে যাব। তো আমার সৌদি আরবে যাওয়ার আগ মুহূর্তে আমার আম্মা হঠাৎ করে অনেকটা অসুস্থ হয়ে পড়ে।
অনেকটা অসুস্থ হয়ে পড়ে, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না। মা তো আমাকে অনেক ভালোবাসতো, আমাকে ছাড়া মা থাকতে পারবে না, আমি সৌদি আরবে গেলে আমার মা কেমন করে থাকবে। এই জন্য আমার মা খুব কান্নাকাটি করতো, খুব টেনশন করতো। যাই হোক, একটা পর্যায়ে আমি সৌদি চলে যাই। এখানে অবশ্যই ভিসা প্রসেস থেকে শুরু করে অনেক ঘটনা আছে। সব ঘটনা, আমার সমস্ত কাজ সম্পূর্ণ হওয়ার পরে আমি তখন সৌদি আরবে যাই। এবং সৌদি আরবে যাওয়ার পরে তখন পরিবারে আমার মা আছে, আমার বউ আছে, আমার বাবা আছে, সবাই অনেক ভালোভাবে আছে। তো আমি আসার কিছুদিন পরে আমি পরিবার থেকে খবর পাই যে আমার বউ প্রেগনেন্ট হয়েছে, মানে আমার বউয়ের পেটে বাচ্চা আসছে। এতে মোটামুটি আমি অত্যাধিক খুশি হই এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি সৌদি আরবে থাকা অবস্থায় শুনতে পাই যে আমার একটা পুত্র সন্তান হয়েছে, মানে আমার একটা ছেলে হয়েছে, যা দেখতে শুনতে অনেকটাই আমার মতোই নাকি হয়েছে। তার নাম রাখা হয়েছে সৌরভ। তো সৌরভ রাখা হয়েছে। আমার ছেলেটা অনেক কিউট। আমি মোবাইল ফোনে কথা বলে আমার ওয়াইফের সাথে, আমার ওয়াইফ বলে আমার বাবু অনেক সুন্দর হয়েছে, অনেক কিউট হয়েছে। তো এরকম করে আমার ছেলেটা হওয়ার ঠিক 3 মাসের মধ্যে আমার আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ কি, আমার আম্মা বৃষ্টির মধ্যে হচট খেয়ে পড়ে। হচট খেয়ে পড়ে আমার আম্মা কোমরে ব্যথা পায় এবং ওই ব্যথা থেকে আমার আম্মার এটাই মানে একটা মরণ রোগ আর কি। এরপরে আমার আম্মা এই ব্যথাটা পেয়ে পরে ডাক্তার দেখায়, ডাক্তারের মাঝে কোনো কিছু হয় না, বড় বড় কবিরাজ দেখায়, বিভিন্ন ধরনের ভাঙার তেল মালিশ করে, কিন্তু কোনোভাবে আমার আম্মার কোনো কাজ হয় না। এই ভাঙা ব্যথা ব্যথা করতে করতে একটা সময় আমি পুনরায় আবারও সৌদি আরব থেকে ছুটিতে বাড়িতে আসি। তো বাড়িতে আসার পর আমার আম্মার এই কোমর ব্যথা কোনোভাবে ভালো হয় না। আমি সৌদি আরব থেকে আবার বাংলাদেশ থেকে সৌদি আরবে ব্যাক করার কিছুদিন পরে আমার আম্মা ইন্তেকাল করে, আমার আম্মা মারা যায়। তো আমি একটা গুড লাকি যে আমি ছুটিতে গেছি, আমার মাকে আমি দেখে আসছি এবং কিছুটা মায়ের সেবা যত্ন করতে পারছি, নিজের সন্তানটারে কোলে নিতে পারছি। আম্মু মারা গেল, তো সবাই আমার আম্মুর দাফন কাফন করলো। আমার খুব মন খারাপ ছিল। তো আমার ছেলেটাও তখন মোটামুটি অনেকটা বড় হয়, আর আমার বাবা ওই মুহূর্তে 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে যাইতো, নামাজ পড়তো। আমি প্রতি মাসে টাকা পাঠাইতাম এবং ওই সময় আমার আব্বা তখন একটা জায়গাও কিনে, আমার মামার সাথে থাকে না, আমার মামার সাথে না থেকে আলাদা একটা বাড়ি করে, আলাদা একটা জায়গা কিনে আমি টাকা পাঠাই। সেই জায়গার মধ্যে আমার আব্বা তখন, আমার ওয়াইফ এবং আমার বাচ্চা নিয়ে ওই বাড়ির মধ্যে আমার আব্বা তখন থাকতো। তো সবাই আমার আব্বার কথা শুনতো, আমার আব্বাকে মানতো। আমার আব্বাও গ্রামের 10 জনকে নিয়ে খুব ভালোভাবেই সেই গ্রামে বসবাস করে। তো এমন করতে করতে আমার সন্তানটা বড় হয়। পরে আমি যে কোম্পানিতে কাজ করতাম সেখান থেকে আমাকে অন্য একটা জায়গায় পোস্টিং করা হয়, একটা ভালো কোম্পানিতে। মানে এই কোম্পানি থেকে আমরা যারা ছিলাম, কোম্পানি বন্ধ হয়ে যায়, অন্য একটা কোম্পানিতে আমাদেরকে বিক্রি করে দেয়। তো যেই কোম্পানিতে আমাদেরকে বিক্রি করে ওই কোম্পানিতে আমাদের স্যালারি ডাবল হয়ে যায় এবং কোম্পানির সুযোগ সুবিধা অনেকটা ভালো হয় এবং বিশেষ করে আমি একটা ভালো ফোরম্যানের চান্স পাই। এবং ফোরম্যানের চান্স পাওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে আমি এখান থেকে আমাকে মোটামুটি কিছু একটা করে যেতে হবে। আমি বিদেশ একটানা করব, আমার আর বিদেশ করতে ভালোও লাগে না। ধরেন বাবা, পরে হচ্ছে আমার মা মারা গেল এবং আমার ওয়াইফকে আমি ওখানে রেখে আসছি আমার বাবার কাছে, মানে সব কিছু মিলে কেমন যেন একটা খারাপ লাগা কাজ করতো। তো বাড়িতে আমি আসতাম না। আমি একটানা দীর্ঘ প্রায় 5 বছরের মতো আমি সৌদি আরবে থাকি। মানে আমার টার্গেট হচ্ছে আমি একটানা যে পরিমাণে টাকা ইনকাম করব, ওই টাকাগুলো নিয়ে আমি দেশে চলে যাব এবং দেশে গিয়ে আমি কিছু একটা করব। দেন আমি আর সৌদি আরবে ব্যাক করবো না, সৌদি আরবে আর ফিরে আসবো না। এই পরিকল্পনায় আমি একটানা 7 বছরের মতো আমি সৌদি আরবে থাকি। তো আমার আব্বা যেখানে বাড়ি কিনে, ওই বাড়িটা আমার আব্বা খুব নীরব একটা জায়গার মধ্যে কিনে এবং বাড়ির চারপাশে খুব বাউন্ডারি করে রাখে, খুব সুন্দর পরিপূর্ণ সাজানো একটা বাড়ি। তো আমার সন্তানটাও মোটামুটি আমার ওয়াইফের সাথে আছে, ভালোভাবেই চলতেছে। এবং এমন করতে করতে আমি হঠাৎ করে আমার সন্তানটাকে আমি মাদ্রাসায় ভর্তি করাই। আমাদের এলাকারই একটা মাদ্রাসায়ও পড়তো। আমার আব্বা ওকে দিয়ে আসতো, আমার আব্বাকে মাদ্রাসা থেকে নিয়ে আসতো। এক পর্যায়ে আমি আমার ওয়াইফের মুখে জানতে পারি আমার সন্তানটাকে নাকি ভূতে ধরে না, জিনে ধরে। আমার সন্তানটা কথা বলতে পারে না, কথা বলার শক্তি হারিয়ে ফেলে, বোবা হয়ে যায়। তো সৌদি আরবে থাকা অবস্থায় আমি এটা জানতে পারি যে আমার সন্তান বোবা হয়ে যায়। তখন খুব খারাপ লাগে যে এই সন্তানটা কেন বোবা হয়ে গেল, ও কথা বলতে পারে না এবং খুবভাবে ওর অবস্থা খুব খারাপ হয়ে যায়। পরে দেশে আসি, 5 বছর পরে টোটাল আমার বাচ্চাটা হওয়ার 7 বছর। একবার তো আমি 2 বছর পরে আসি, এবার 5 বছর পর আমার বাচ্চার তখন প্রায় 7 বছর। আমি তখন বাংলাদেশে আসি এবং বাংলাদেশে আসার পরে আমি আমার সন্তানটার দিকে তাকে আমার খুব খারাপ লাগে। প্রথমে একটা বিয়ে করলাম, আমার কোনো সন্তানাদি হলো না। এরপরে যদিও সন্তান হলো, ও কেন বোবা হলো, হঠাৎ করে বোবা কেন হয়ে গেল। আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই, বড় বড় ডাক্তার দেখাই, ঢাকাতে আপনার রংপুরে বড় বড় ডাক্তার দেখায়। ডাক্তাররা দেখে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, আসলে কোনো কিছু ওর মাঝে খুঁজে পায় না যে এরকমটা কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে। এরকম কোনো কিছুই ও তখন খুঁজে পায় না, কোনো কিছুই খুঁজে পায় না। তো খুঁজে না পাইতে পাইতে একটা পর্যায়ে হলো কি, আমার এক বন্ধু আছে, আমরা একসাথে সৌদি আরবে থাকতাম। ওর বাড়ি হচ্ছে চিটাগংয়ে ওর বাড়ি। ওর সাথে আমার ফোনে কথা হইতে হইতে ও আমাকে তখন একটা চিটাগংয়ে একটা কবিরাজের সন্ধান দেয়। একটা কবিরাজের সন্ধান দিয়ে, যদি অমুক কবিরাজের কাছে নিয়ে যা,
এবং সেই কবিরাজের কাছে নিলে পরে তুই তোর বউয়ের চিকিৎসা করতে পারবি, এটা মানে তোর সন্তানের চিকিৎসা করতে পারবি। তো আমি তখন ওই কবিরাজের কাছে আমার সন্তানকে নেই এবং নিলে পরে সেই কবিরাজটা আমার সন্তানকে দেখে বলতেছে যে আমার সন্তানের উপরে একটা বোবা জিন চালান করা হয়েছে, একটা বোবা জিন আমার সন্তানের উপরে চালান করা হয়েছে, যার কারণে আমার সন্তান কথা বলতে পারে না। আমি তখন বললাম যে এইটা চালানটা কে করছে আমার সন্তানের উপরে, এবং আমি শুনে অবাক হয়ে যাই যে এইটা আমার বউ করছে, কবিরাজ ডিরেক্টলি আমাকে বলে। তা আমার কথা হচ্ছে যে আমার সন্তানের উপরে কেন আমার বউ বোবা জিন চালান করবে? মানে আমার সন্তান তো নিষ্পাপ, ও তো তেমন কোনো পাপ করে না, এবং মা হয়ে কীভাবে সন্তানের উপরে এত বড় একটা মানে জঘন্য কাজ করতে পারে? এটা তো আসলে শুনলে যে কোনো মানুষেরই খুব খারাপ লাগবে, অ্যান্ড আমারও তখন খুব খারাপ লাগে যে এটা আমার বউ কেন করলো, কী কারণে করলো। যাই হোক, সব কিছু মেনে নিলাম, এবং মেনে নেওয়ার একটা পর্যায়ে আমি তখন এই আপনার থেকে চট্টগ্রাম থেকে আমি আবারও রংপুরে রওনা দিলাম। তো চট্টগ্রাম থেকে রংপুরের দূরত্ব কিন্তু অনেক বেশি। তো বাড়িতে আসছি, বাড়িতে আসতে আসতে আমার মোবাইল ফোনটা বন্ধ হয়ে গেছে। যখন মোবাইল ফোনটা বন্ধ হয়ে গেছে তো আমি আর বাড়িতে ফোন দিতে পারি না। বাড়িতে আসছি, তা গেটে দিয়ে গেটটা নক করা, ভিতর থেকে নক করা। তো যেহেতু আমাদের রাস্তার পাশে বাড়িটা ছিল, আমি বাইরে থেকে গেটটাকে বারবার ধাক্কাইতে আসি, কোনোভাবেই গেটটাকে আমি খুলতে পারতেছি না। এবং গেটটা যখন আমি খুলতে পারি না, একটা পর্যায়ে আমি তখন আমাদের দেওয়াল ছিল, আমি দেওয়ালের উপর দিয়ে উঠে এই পারে আসি, আমার বাচ্চাটার রাস্তার পাশে রেখে এই পারে আসি। এসে আমি তখন দরজাটা খুলি, গেটটা খুলে আমি বাচ্চাটার ভিতরে ঢুকাই। এবং বাচ্চাটার ভিতরে ঢুকানোর পরে আমার যে রুমটা ছিল, ওই রুমটা থাই গ্লাস ছিল, থাই গ্লাস করা ছিল, এবং থাই গ্লাসের যেই মানে আপনার যে পর্দাটা, ওই পর্দাটা খোলা ছিল। তো থাই গ্লাসটা আসলে অতটা মানে দামি থাই গ্লাস ছিল না, বাইরে থেকে ভিতরে মোটামুটি কিছু একটা হচ্ছে এটা বোঝা যেত, মানে একটু মানে শরীরের শেডটা বোঝা যেত। তো আল্লাহ তুমি মাফ করো, আমি তখন বাইরে থেকে একটা খারাপ ধরনের বডি শেড দেখতে পাচ্ছিলাম আমার রুমের মধ্যে। আমার রুমের ভিতরে একটা খারাপ ধরনের বডি শেড যখন আমি দেখতে পেলাম, আমার কলিজাটা তখন কেঁপে উঠলো, কিরে আমি তো বাড়িতে নাই, আমার ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে এরকম দৃশ্য কেন? আমি তখন সন্তানটা চোখ ধরলাম, ধরার পরে আমি তখন দরজার মধ্যে গিয়া ধাপ করে নক করতেছি, দরজা খোলো। তো আমার ওই মেইন দরজা হচ্ছে একটাই, এবং ওই দরজা দিয়ে ঢুকলে তারপরে ভিতরের রুমগুলো আলাদা। দরজা নক করার পরে আমার বউ তখন এসে দরজা খুলছে, এবং ওর চুলগুলো এলোমেলো, মানে চোখগুলো লাল হয়ে আছে, মনে হচ্ছে যেন মানে খুব খারাপ একটা অবস্থা। আমাকে তখন বলে যে এত রাতে তুমি কোত্থেকে আসছো, এত রাতে তুমি কোথায় থেকে আসছো? আমি বললাম আমি আসছি যেখান থেকেই। তো বলে আসার সময় ফোন কেন করলা না, স্টেশন থেকে এই পর্যন্ত আসলা কেমন করে? আমাকে ফোন দিতা, আমি এখান থেকে কিছু পাঠাইতাম, আমাকে জানাইলে না কেন? তাই আমি বললাম যে যাই হোক, চলে আসছি, এখন তো আর এই কথা বলে লাভ নাই। এই কথা বলে ওর পাশে আমি তখন শুইতে গেলাম আমার ছেলেটা সহ। আমি এটা কী দেখলাম, মানে কোনোভাবে আমার চোখে ঘুম আসতেছে না। ঘরের মধ্যে তো শুধু আমার ওয়াইফ, আমার বাবা, আর তো কেউ নেই, এই দুজন মানুষই তো। তখন আর আমার বুঝতে বাকি ছিল না যে কেন আমার বউ আমার সন্তানকে বোবা বানাই ফেললো, কেন বোবা জিন আমার সন্তানের উপরে চালান করলো। এরকমভাবে দৃশ্যটা দেখার পরে একটা পর্যায়ে মানে আমি কারোর সাথে কোনো ঝামেলা করলাম না, না আমার বাবার সাথে, না আমার সন্তানের সাথে, আমার ওয়াইফের সাথে। আমি যেটা দেখা সেটা তো দেখেই গেছি। এভাবেই 2-3 দিন থাকতেছি। এবং আরেকটা বিষয় হচ্ছে এইটা, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমার আব্বা যেই জায়গাটা কিনেছে আমার আব্বা, ওই জায়গাটা আমার আব্বা, আমি বিদেশ থেকে টাকা পাঠাইছি কিন্তু জায়গাটা আব্বা ওনার নামে কিনছে। আমাকে বলছে জায়গা নাকি আমার নামে কিনবে, এটা বলছে, কিন্তু মূলত আমি বিদেশ থেকে সমস্ত ডকুমেন্টগুলো পাঠাইলাম, জায়গা আব্বা আমার নামে কিনে নেয়, জায়গা কিনছে উনি ওনার নিজের নামে। তো এভাবে 2-3 দিন থাকার পর আমার বউয়ের দিকে আমি তাকাইতে পারতেছি না, মানে ওর দিকে তাকাইলে কেমন জানি আমার ভিতরটা মানে কাঁপা উঠে। মানে আমার মানে এই যে আমি যে জিনিসটা আমি বাইরে থেকে খেয়াল করছি, বা যে জিনিসটা আমি বাইরে থেকে দেখছি, আজকে অন্য কেউ যদি আমারে বলতো, আমি এটা কোনোভাবেই বিশ্বাস করতাম না। অন্য কেউ বললে হয়তো আমি বাড়ি দিয়ে তার মাথা ফাটাই দিতাম। এরকমভাবে কয়েকদিন থাকার পরে আমি আরও কয়েকটা জিনিস খেয়াল করি, এবং আস্তে আস্তে মানে আমার এলাকার বিভিন্ন লোকের সাথে জানতে পারি আমার বাবা নাকি অনেক সময় আমার বউকে নিয়ে ঢাকায় চলে যেত, এবং আমার বউকে নিয়ে ঢাকায় থাকতো। এরকম অনেকগুলো খোঁজখবর আমি তখন পাই, এবং পাওয়ার একটা পর্যায়ে আমি তখন করি কি, আমার এই সন্তানটাকে নিয়ে চিটংয়ে আমার যে বন্ধু আছে, আমার ওই বন্ধুর বাসায় গিয়ে উঠি। মানে রাগ করে বাড়ি থেকে আমার সন্তানকে নিয়ে চলে যায়, এবং একটানা প্রায় 21 দিন পর্যন্ত ওই কবিরাজের কাছে আমার সন্তানের চিকিৎসা করি। বাড়ি থেকে আমি টোটালি চলে গেছি, এবং 21 দিন পর্যন্ত সন্তানের চিকিৎসা করি, এবং সন্তানের চিকিৎসা দিয়ে সব কিছু ঠিক হওয়ার পরে আমি তখন এই সব কিছু যখন ঠিক হয়, আমার বাবু যখন ভালো হয়, আমি তখন তার কাছ থেকে আরও কিছু খবর শুনতে পাই। মানে যেটা আমি ধারণা করি, যেটা আমি সন্দেহ করি, সেটাই আসলে হয়, যে আমার বাচ্চা
অনেক কিছু দেখতে পায় এবং আমার বাচ্চা অনেক কিছু দেখতে পায়। অনেক কিছু দেখতে পাওয়ার পরেই আমার বাচ্চা আমার কাছে বলে দিবে, সেই ভয়ে তার মা তখন তাকে বোবা বানিয়ে ফেলে, মানে তার উপরে জিন চালান করে। তো এইটা ঠিক হয় এবং আমি চিন্তা করি যে আমার এই বাচ্চাটাকে নিয়ে আমি যদি এখন রংপুরে যাই, আমার বউ আমার বাচ্চাটাকে মেরেও ফেলতে পারে। মানে ও যদি কখনো জানতে পারে যে আমার সন্তান আমাকে সব কিছু বলে দিয়েছে, যেহেতু ভালো হয়ে গেছে আমাকে তো বলবেই, তো ওরে হয়তো মেরেও ফেলতে পারে আমার বউ। এই ভয়ে আমি আমার সন্তানটাকে নিয়ে আমি আর রংপুরে ফিরলাম না। 7 বছর বয়সে আমার বন্ধুর বাসায় আমি তখন থাকি। আমার বন্ধুর বাবা আছে, মা আছে, ওর ওয়াইফ আছে, ওরও বাচ্চা কাচ্চা আছে। সেখানে ওর বাচ্চাগুলোর সাথে আমার বউ, আমার ওই বাচ্চারা তখন থাকতে শুরু করে। পরে আমার কাছে তো অনেকগুলো টাকা ক্যাশ থাকে, আমি দীর্ঘ বছর বিদেশ করি। ওইখানে আমি তখন একটা মোবাইলের দোকান দিই, একটা মোবাইলের কেসিং, মোবাইলের নতুন নতুন মোবাইল সেল করে একটা মোবাইলের দোকান দিই। তো মোবাইল সম্বন্ধে আমার বিদেশ থাকতেও ভালো অভিজ্ঞতা আছে। পরে আমি ওই দোকানটা চালাইতে আসি, আমার সন্তানটাকে নিয়ে দোকানটা চালাইতে আসি। এরকম করতে করতে আমার বন্ধু তখন আমাকে সৌদি আরব থেকে বলে, তুই একটা কাজ কর, তুই বিয়ে করে ফেল, এভাবে আর থাকিস না। তুই যে জায়গা কিনেছিস ওই জায়গা তো তোর বাবা তোর নামে কিনছে এবং সে তোর বউকে নিয়ে খুব ভালোভাবেই আছে। তা তুই মানে আর মন খারাপ করিস না, তুই এখানে জায়গাটা কিনে ফেল, মানে ইয়ে করে ফেল, বিয়ে করে ফেল। তা আমি আর বিয়ে করি না, প্রায় 1 বছরের মতো আমি ইয়াতে থাকি, রংপুরে থাকি। এবং আমি নতুন সিম ইউজ, ঢাকা ইয়াতে থাকি, চট্টগ্রামে থাকি। আমি একটা নতুন সিম ইউজ করি, যেই সিম নাম্বারটা আমার বাবা অথবা আমার মামা কিংবা আমার ওয়াইফ কেউ জানে না। 1 বছর পরে আমি তখন এলাকাতে যোগাযোগ করি আমার মামির সাথে, এবং যোগাযোগ করার পরে আমি জানতে পারি আমাদের এলাকাতে আমার বাবাকে আর আমার মাকে নাকি, আমার বাবাকে আর আমার ওয়াইফকে নাকি এক ঘরের ভিতরে এলাকার যে আমাদের মানে বাড়ির পাশে মসজিদ আছে, সেই মসজিদের লোকজন আরও অনেকগুলো মানুষ মিলে রাতের বেলা নাকি এক ঘরে ধরে, মানে এক রুমের ভিতরে খারাপ কাজ করা অবস্থায় ধরে, এবং ধরার পরে তাদেরকে জুতা পিটা করে গ্রাম থেকে, মানে ওই বাড়ি থেকে বের করে দেয়। এবং আমার ওই বাড়ি নাকি তখন সম্পূর্ণভাবে খালি পড়ে আছে, মানে পরিপূর্ণভাবে খালি। এই কথা জানার পরে আমি তখন আমার সন্তানই আমার বাড়িতে আসি। তো আমার সন্তানই যখন আমি আমার বাড়িতে আসি, সবাই তখন আমাকে খুব খারাপভাবে আমার দিকে তাকায়, খুব খারাপভাবে আমার সাথে কথা বলে। মানে সবাই বলে যে আমি খুবই খারাপ, আমি আমার বাবাকে আর আমার ওয়াইফকে একসাথে রেখে আমি চলে গেছি। আমি কেন গেছি এবং আমি চলে যাওয়ার কারণেই আমার বাবা এরকম একটা খারাপ কাজ করার সুযোগ পাইছে। এজন্য সবাই আমার সাথে খুব দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। আমি মানুষের ওই খারাপ ব্যবহার করাতে আমি কোনো কিছু মনে করি না। আমি ভাই শান্ত স্বভাবী একটা মানুষ, মানে প্রচুর শান্ত থাকতে পছন্দ করি। লোকে আমাকে গালি দিয়েছে, আমি লোকের গালি শুনেও আমি এই গালির কোনো প্রতিবাদ করি না। কেউ আমাকে গালি দিয়েছে, আমাকে শালা বলেছে, আমি তাকে ভালা বলে তখন পড়ে আছি। তো সন্তানটাকে আমি তখন পুনরায় আবারও মাদ্রাসায় ভর্তি করালাম, যে মাদ্রাসায় পড়াশোনা করতো। আমি ওকে নিয়ে মাদ্রাসায় যাইতাম আসতাম। আবার ওখান থেকে মোবাইলের দোকানটা আমি আবার বন্ধ করে দিই, মোবাইলের দোকানটা বিক্রি করে ক্যাশ টাকা নিয়ে আসি। পরে আমার যে বাড়িটা ছিল, বাড়ি তো রাস্তার পাশে, তো রাস্তার পাশে আমি তখন পুনরায় আবারও দোকান দিই। আবারও দোকান দিয়ে আমি একটা সিম, নতুন যে সিম নাম্বারটা আমি ছিনেছিলাম ওইখানে থাকতে, ওই সিম নাম্বারটা আমি তখন সবার কাছে দিয়ে একটা মুদি দোকান দিই। আমার সন্তানটাকে নিয়ে আমি পড়ে আছি। তো গ্রামের 8 জন 10 জন যারাই আছে, আমার মহিমুরব্বী, আমার মামা আছে, মামি আছে, এরা সবাই আমার বলতেছে তুই বিয়ে শাদী করে ফেল, এভাবে থাকিস না। তো আমার আসলে ভাই বিয়ে করার কোনো ইচ্ছা বা কোনো চিন্তা ভাবনা আমার মাথায় আর আসে নাই, বা আমি বিয়ে করবও না। এবং বিয়ে করে বা কী করবো, জীবনে যে পরিমাণের আঘাত খেয়েছি, এরপরে বিয়ে করে কারোর সাথে সংসার করা, এটা তো ভাই আমার জীবনে আসবে না। আমি তো বিয়ে একটা করি নাই, দুইটা বিয়ে করলাম, কোনো বই তো আমি রাখতে পারলাম না। এমন করতে করতে আমার জন্য বিভিন্ন জায়গায় মেয়ে খুঁজতেছে। এইভাবে হঠাৎ করে একদিন আমার নাম্বারে আমার বউ তানিয়া আমারে ফোন দেয়। আমারে ফোন দিয়ে প্রচুর কান্নাকাটি করে, এবং এত কান্নাকাটি করে যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি তখন বলি, কান্নাকাটি করতেছো কেন? আমার কাছে তোমার কান্নাকাটি করার কী আছে? ও আমাকে বলে, দেখো তোমার বাবা আমাকে ফাঁদে ফেলছে, অনেক কিছুই তুমি জানো না, তোমার জানা দরকার। আমি তখন বললাম, আমার কোনো কিছু জানার প্রয়োজন নাই তো, আমি যেটা জেনেছি, আমি নিজের চোখে যেটা দেখেছি, এর চেয়েও বড় সত্যতার কোনো কিছু হতে পারে না। ও আমাকে বলে, দেখো আমি তোমাকে ভালোবাসছি এবং আমি তোমার সাথে সংসার করতে চাইছি, কিন্তু তোমার বাবা তোমাকে আমার সাথে সংসার করতে দেয়নি। আসলে তুমি যেই লোকটাকে আমার শ্বশুর, মানে যে লোকটাকে তুমি আমার বাবা মনে করতা, সেই লোকটা আসলে আমার কেউই না। তোমার আব্বার সাথে আমার আজ থেকে আরও বহু বছর আগেই খারাপ সম্পর্ক ছিল, এবং আমি আমার যে হাজব্যান্ডকে ছেড়ে আসছি সেটাও তোমার আব্বার কারণে। আমি আমার ওই আগের হাজব্যান্ডকে ছেড়ে আসছি, এবং ছেড়ে আসার পরে তোমার আব্বাই তখন আমাকে এইভাবে তোমাদের পরিবারে ঢুকায়, এবং তোমাদের পরিবারে ঢোকার পর থেকে তোমার আম্মা বেঁচে থাকা অবস্থায় তোমার আব্বার সাথে আমার এই ধরনের কাজগুলো হতো। আসলে তিনি তোমাকে, মানে আমাকে তোমার বউ বানিয়ে নিয়ে যায় শুধু উনি আমাকে পাওয়ার জন্য, আর কিছুই না। তো আমি বললাম, তো যাই হোক, উনি তো তোমাকে পাইছে এবং তোমরা যা করার করছে, এখন আমার কাছে কী চাও? ও আমাকে বলে, আমি আমার সন্তানটার জন্য খুব কষ্ট হইতেছে, আমি সহ্য করতে পারতেছি না, আমি তোমার 2টা পায়ে ধরি, তুমি ঢাকায় চলে আসো, আমরা ঢাকায় একসাথে থাকবো, অথবা তুমি আমাকে গ্রামে নিয়ে যাও।
আমি বললাম, গ্রামে তো তোমাকে আমি আর আনতে পারবো না, গ্রামের সব মানুষ বলতেছে তুমি খারাপ, গ্রামের কেউ তোমাকে মেনে নিবে না। ও বলে আমি গ্রামের সব মানুষের হাতে পায়ে ধরে কান্নাকাটি করব, সবাইকে বলবো যাতে সবাই আমাকে মেনে নেয়, এবং সবাই যদি আমাকে মেনে নেয় আমি তোমার সাথে বাকিটা জীবন কাটাতে চাই, থাকতে চাই। আমি আমার সন্তানকে থাকতে পারতেছি না। আমি বললাম, তো আমার বাবা কোথায়? বলে, সেদিন গ্রামবাসীরা গ্রাম থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার পরে তোমার বাবা আমাকে নিয়ে ঢাকায় আসে, এবং ঢাকায় এসে তিনি হঠাৎ করে আমাকে রেখে চলে যায়। আজকে দীর্ঘ প্রায় অনেকগুলো বছর উনি কোথায় আছে না আছে আমি জানি না, ওনার সাথে আমার কোনো যোগাযোগ নাই। মানে আমার বাবা যেভাবে একটা সময় আমার মাকে ফালিয়ে চলে গেছিলো, একইভাবে আমার বউ তানিয়াকে রেখে আমার বাবা ওভাবে পালিয়ে যায়। ও আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছে যে আমার সন্তানটার দিকে তাকিয়ে হলেও, আমার সন্তানটার কথা চিন্তা করে হলেও তুমি আমাকে মেনে নাও, আমি সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাই, আমি ভালো হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এবং আমি আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না। আমি বললাম যে আমি সৌদি আরবে হজ করছি। আমি বললাম, আমি একটা হাজি মানুষ, অথচ আমার চোখে আমি যেটা দেখেছি এটা তো আমি মানতে পারি না। তো আজকে দীর্ঘ প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে ও প্রতিদিন নিয়ম করে 2 বার ফোন দেবে, ওর বাচ্চার সাথে কথা বলবে, ভিডিও কল ওর বাচ্চাকে দেখবে, আমার কাছে কান্নাকাটি করবে যে তুমি ঢাকায় চলে আসো, নাইলে তুমি আমাকে নিয়ে যাও। এবং প্রায় 2 রাত্রে ও আমার বাসায়ও আসছে, এসে আমার বাচ্চাকে দেখে গেছে, আমার বাচ্চাকে নিজ হাতে খাওয়ায় গেছে, বাচ্চার জ্বরে ধরে কান্নাকাটি করে গেছে, আবার বোরকা পরে বেরিয়ে গেছে যাতে গ্রামের কেউ না দেখে। তো ভাই, আমার তো আসলে তেমন কোনো গার্ডিয়ান নাই, তেমন কোনো গার্ডিয়ান, আমার মামা আছে, আমার মামা লুবি মানুষ, আর আমার নানা নানি সবাই তো মারা গেছে, আমার দাদা দাদির কোনো ঠিকানা তো আমি জানি না, আমাকে সঠিক পরামর্শ দেওয়ার মতো কোনো একটা মানুষ নাই। আপনি বিশ্বাস করেন, আমি একমাত্র ব্যক্তি যে কিনা আমার মনে হয় যে আমি সবচেয়ে, একদিন আমি আপনার 5টা গল্পও শুনি। আমি দোকানে থাকি এবং দোকানে থেকে হেডফোন কানে দিয়ে আমি আপনার গল্প শুনতে শুনতে আমি এখন কানে খুব ক্লিয়ার ভালোভাবে শুনতে পাই না। তাপন ভাই, আমার কাছে কেন জানি আপনাকে অনেক বিশ্বাস তো মনে হয়, আমি আপনাকে অনেক বিশ্বাস করি, এবং আমার কাছে কেন জানি মনে হয় যে একমাত্র আপনিই আমাকে একটা সঠিক সমাধান দিতে পারবেন, যার জন্য আমি আপনার দ্বারস্থ হলাম, আমি আপনার কাছে সব কিছু বললাম। আমার বাচ্চাটাও মা মা বলে কান্নাকাটি করে, ওর মাকে দেখার জন্য কান্নাকাটি করে, ওর মায়ের সাথে ভিডিও কলে কথা বললে কান্নাকাটি করে ওর মাকে পাওয়ার জন্য, এবং একইভাবে আমার ওয়াইফ তানিয়াও কান্নাকাটি করে। সে আমাকে বলে, যেভাবেই হোক তুমি আমাকে মেনে নাও। আমি যদি আমার গ্রামবাসীর কাছে যাই, তারা আমাকে অনেক ভালোবাসে, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে, আমি যদি তাদেরকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করি, তাদেরকে অনুরোধ করি যে আমার বউকে আমি পুনরায় কলমা পড়ে কাবিন করে ফিরে আনতে চাই, আপনারা আমার বউকে মেনে নেন, তাহলে গ্রামবাসী মেনে নিবে। আর আমি যদি ঢাকায় যাই, আমি সেটাও যেতে পারি। তো ঠিক আমি এখন কি করব কোনো কিছু বুঝতে পারতেছি না। সন্তানটার কান্নাকাটি দেখলে, আমার সৌরভের মুখের দিকে তাকালে আমার কাছে মনে হয় যে আমার বউকে আমার ফিরিয়ে নিয়ে আসা উচিত, আবার সব কিছু ভুলে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আবার যখন তার ওই নির্মমতার কথা মনে হয়, তখন আমার আবার অনেক শক্ত হয়ে যায়। ভাই, ঠিক আপনার কাছে, আপনি আমার গল্পটা প্রচার করেন বা না করেন, আমাকে একটু ফোন করবেন, এবং ফোন করে আমাকে একটা সঠিক সিদ্ধান্ত দেবেন যে আমি এখন কি করতে পারি। আপন ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত রংপুরের ছেলে সোহেলের জীবনের গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, আমি খুব অবাক হয়ে গেলাম যে আসলে সত্যি কথা বলতে সোহেলের গল্পটা খুব মর্মান্তিক গল্প, কারণ তার জীবনে ওরকম ভালো কোনো গার্ডিয়ান নাই, তার জীবন ওরকম তাকে একটা ভালো পরামর্শ দেওয়ার মতো কোনো মানুষ নাই। যদি ভালো একটা পরামর্শ দেওয়ার মতো মানুষ থাকতো, তাহলে সোহেলের জীবনটা আজকে এরকম হয় না। আমি খুব অবাক হয়ে গেলাম যে সোহেল ভাই এখনও ওই মহিলাকে তার বাসায় জায়গা দিচ্ছে, এবং মাঝে মাঝে সে তার বাচ্চাকে খাওয়াই দিচ্ছে। এই মহিলা যদি তার বাচ্চার প্রতি মায়াই থাকবে, টানই থাকবে, ভালোবাসাই থাকবে, তবে বাচ্চার উপরে কেন একটা মা জিন চালান করতে পারে? যদি কোনো মা এটা করতে পারে, তবে সে আর মা হবার, মা থাকার কোনো যোগ্যতা রাখে না। এটা হচ্ছে প্রথম কথা। আর সেকেন্ড কথা হচ্ছে, সোহেল ভাইকে বিয়ে করার পর থেকেই কিন্তু এই মহিলা প্রতারণা করে আসতেছে। আমি শুনে অবাক হলাম যে সোহেল ভাইকে বিয়ে করার আগ থেকেই সোহেল ভাইয়ের বাবার সাথে এই মহিলার খারাপ সম্পর্ক। তার মানে সোহেল ভাইকে বিয়ে করা থেকে শুরু করে মহিলাই সোহেল ভাইকে ধোকা দিচ্ছে, স্টিল নাও এখনও ধোকা দিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় যদি সোহেল ভাইয়ের বাবা ওই মহিলার জীবনে এখনও থাকতো, তাহলে ওই মহিলা কোনোভাবেই সোহেল ভাইয়ের কাছে ফিরে আসতো না। এবং যখনই সোহেল ভাইয়ের বাবা ওই মহিলাকে ছেড়ে দিয়েছে, ঠিক তখনই সে পাগল হয়ে একটা ঢাল ধরতে চেয়েছে, এবং তার কাছে মনে হচ্ছিল সবচেয়ে মজবুত এবং শক্ত ঢাল হচ্ছে সোহেল ভাই। কারণ তাকে যেভাবে বোঝাবে সেভাবেই বুঝবে, এবং তার কাছে টাকা পয়সাও আছে, একটা বিশাল বাড়ি বানিয়েছে, বিল্ডিং করেছে, রাস্তার পাশে দোকান দিয়েছে। এরকম যোগ্য স্বামী তো সে আর খুঁজে পাবে না, যার জন্য শুধুমাত্র নিজের স্বার্থ পূরণ করার জন্যই আমার কাছে মনে হয় যে মহিলা সোহেলের কাছে ফিরে আসতে চাচ্ছে, মানে সোহেল ভাইয়ের কাছে ফিরে আসতে চাচ্ছে, শুধুমাত্র বাচ্চার জন্য নয়।
এইটা আমার কাছে মনে হচ্ছে। এবং আমার দৃষ্টিতে মনে হয় যে মহিলাকে ফিরিয়ে আনলে সোহেল ভাইয়ের জীবনে উনি অনেক বড় ভুল করবে, এইটা আমার ধারণা। তারপরেও আমার থেকেও আপনারা অনেক বেশি জ্ঞানী লোকজন আছেন যারা গল্প শোনা, আপনাদের সবাইকে অনুরোধ করবো আপনার সোহেল ভাইয়ের জন্য অন্তত 2টা লাইন লিখে যাবেন, মন্তব্য করে যাবেন। আসলে সোহেল ভাই ঠিক এই মুহূর্তে কী করা উচিত, উনি ওনার বাচ্চাটার কথাই বারবার চিন্তা করছে যে নতুন একটা বিয়ে করলে হয়তো সৎমা তার বাচ্চাকে ওভাবে দেখবে না, ওই চিন্তাটা করেই সে আবার ওই কাল নাগিনীকে তার ঘরে আনতে যাচ্ছে। আপনাদের কাছে যদি এরকম কোনো আইডিয়া থাকে যে এমন কোনো কিছু করে বা তার ওয়াইফকে আনা যায় কি না, আনলে তার ওয়াইফ ঠিক থাকবে, সেই আইডিয়াটাও আপনার সোহেল ভাইকে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।